Yeah, we are in business. Okay, cool. So এখন cover letter ব্যাপারে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে this is your formal introduction. So this is the first read. It can make or break your entry. এটার কারণে আপনি চান্স পেতেও পারেন, এটার কারণে আপনি একটা জায়গায় চান্স নাও পেতে পারেন। এবং কভার লেটার আরও একটা জায়গা আছে, ওটাকেও একাডেমিক কভার লেটার বলা হয়। ওটা হচ্ছে আপনি যদি কোনো হায়ার স্টাডি পার্সু করতে চান, অনেক ক্ষেত্রে অনেক 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 জায়গায় এটাকে মোটিভেশন লেটারও বলা হয়ে থাকে। একটু ডিফারেন্ট, ওটার ভাষাটা একটু ডিফারেন্ট হয়, বাট স্ট্রাকচারটা বেসিক্যালি মোটামুটি সিমিলারই থাকে, খুব একটা বেশি তারতম্য দেখা যায় না স্ট্রাকচারে, ভাষাটা একটু ডিফারেন্ট হয়, দ্যাটস ইট। তো আপনারা যারা কখনো যদি কেউ বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেন বা অলরেডি করে থেকে থাকেন, সেক্ষেত্রে ইউল নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট, অথবা ইউল নো ইন দ্য ফিউচার যে হোয়াট আই ওয়াজ ডিসকাসিং অ্যাবাউট। সো এনিওয়েজ, ওটা আমাদের এখানে ফোকাস না, উই আর নট টকিং অ্যাবাউট একাডেমিক কভার লেটার্স হিয়ার, উই আর টকিং অ্যাবাউট বিজনেস কভার লেটার্স ওভার হিয়ার, বিজনেস অ্যান্ড জব কভার লেটার্স আর কি, দ্যাট ইজ। সো কভার লেটারটা যেটা হয় যে এইচআর ডিপার্টমেন্টের সাথে আমি দীর্ঘদিন প্যারালালি কাজ করছি। আই হ্যাভ ওয়ার্ক উইথ দ্য এইচআর ডিপার্টমেন্ট ফর লং টাইম। প্যারালালি আমি এইচআর ডিপার্টমেন্টে ছিলাম না, বাট প্যারালালি আমরা ফাংশন করছি। তো এইচআর ডিপার্টমেন্ট কীভাবে কথা বলে, কীভাবে কী চিন্তা করে, কোন প্রশ্নটা কী কারণে করে, দেন তারা সিভি শর্টলিস্টটা কীভাবে করে, সর্টিংটা কীভাবে করে, এই জিনিসগুলোর মেকানিজমগুলো মোটামুটি ভালো করে আমার জানা আছে। সো হোয়াট দে ডু ইজ ইউজুয়ালি যে সবাই মনে করে যে সিভি পাঠায় দিলেই কাজ হয়ে গেল, বাট সিভিটা কি? সিভিটা বেসিক্যালি হচ্ছে আপনার জীবন বৃত্তান্ত। সিভিটা বেসিক্যালি আপনার জীবন বৃত্তান্ত, যেখানে আপনার একদম আপনার একাডেমিক লাইফের শুরু, দ্যাট ইজ এসএসসি থেকে শুরু করে আপনার একেবারে আজ পর্যন্ত আপনি যা যা অ্যাচিভ করছেন সব কিছু ওখানে ক্রনোলজিক্যালি দেওয়া থাকে। সো এখন দেখেন, একটা জবের জন্য যখন আপনি অ্যাপ্লাই করতেছেন, ডু ইউ থিঙ্ক যে ওই জবের জন্য আপনার যা যা স্কিল আছে সব কাজে লাগবে? নট নেসেসারিলি, সব কিছু সব জায়গায় কাজে লাগে না। তো এখন ওখানে আননেসেসারি, সিভিতে আননেসেসারি অনেক দরকার থাকে। ওকে, অনেক কিছু এখানে মেনশন করা থাকে। সো আননেসেসারি ব্যাপারগুলো ফেলে দিয়ে এই আসল ব্যাপারগুলোকে বেছে নিয়ে আসা এতগুলো সিভির মধ্য থেকে, দিস ইজ রিয়েলি ডিফিকাল্ট। এবং বাংলাদেশে এখন জব মার্কেটের যে অবস্থা, যে কোনো জায়গায় মোটামুটি একটা জব ওপেনিং থাকলে ওখানে 4-5 হাজার সিভি চলে আসে। সো এই সব মোটামুটি খুব বড় কোম্পানি যেগুলো আছে তাদের সিভি সর্ট আউট করার জন্য কিছু সফটওয়্যার থাকে, সফটওয়্যারের মাধ্যমে সিভি সর্ট আউট করা হয়, ওখানে প্যারামিটার্স দিয়ে দেওয়া হয়, অটোমেটিক্যালি সিভি সর্টিং হয়ে যায়। আর ওগুলা, এটা হচ্ছে আই এম টকিং অ্যাবাউট জাস্ট 1% অফ দ্য বিজনেস হাউসেস বা 1% অফ দ্য কোম্পানিজ। বাকি 99% কোম্পানিতে এখনো পর্যন্ত আজও ম্যানুয়ালি সিভি সর্টিং করা হয়। তার মানে হচ্ছে কেউ না কেউ এই সিভিগুলো খুলে খুলে পড়ে পড়ে দেখে। মোস্টলি এইচআর ইন্টার্ন যারা আছে, এইচআর এক্সিকিউটিভ যারা আছে, মোটামুটি জুনিয়র পজিশনে যারা থাকে, তারা এই অড কাজগুলি করে, বাজে কাজগুলো তাদেরই করতে হয়। বিকজ দিস ইজ অ্যান ইনক্রেডিবলি বোরিং জব। এই যে সিভি পড়ে পড়ে এগুলোকে সর্ট আউট করা খুবই বোরিং একটা কাজ। তো সেই ক্ষেত্রে অনেক সময় এইচআর ডিপার্টমেন্ট যেটা করে সময় বাঁচানোর জন্য, মোস্ট অফ দ্য টাইমস, এটা হচ্ছে কাভার লেটারটা তারা পড়ে থাকে। কারণ কাভার লেটারটা হচ্ছে সিভির একটা মুখবন্ধ। একটা বইয়ের আগে একটা মুখবন্ধ থাকে না, একটা বইয়ের আগে একটা ছোট্ট একটা সামারি দেওয়া থাকে। এটা অনেক ক্ষেত্রে মুভির ক্ষেত্রে এটাকে বলা হয় যে প্লট সিনপসিস, অথবা বইয়ের হয়তো শুরুর মলাটের শুরুতে বা মলাটের পিছনে, অথবা একদম শেষের মলাটে কিছু না কিছু ছোট করে একটা সারাংশ দেওয়া থাকে যে বইটার কি কি নিয়ে আলোচনা করেছে বা বইটার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি বিষয়বস্তু, মানে মূল বিষয়বস্তু কি। তো কাভার লেটারটা অ্যাকচুয়ালি সেই জিনিসটাই সার্ভ করে, সেই পারপাসটাই সার্ভ করে। কারণ হচ্ছে যে আপনার সিভিটা হচ্ছে যে আপনার জীবন বৃত্তান্ত, আর কভার লেটারটা হচ্ছে এই জবে, যেই জবের জন্য আপনি অ্যাপ্লাই করলেন সেই জবের জন্য আপনার কি কি, আপনার কাছে কি কি আছে। ওকে, সো ওটা পড়ে অ্যাকচুয়ালি এইচআর ডিসাইড করে যে আপনার সিভিটা কি অ্যাকচুয়ালি খুলে দেখবে বা আপনার সিভিটা কি ইনক্লুড করবে কি না। সো এই জন্য অনেক বলা, এখানে বলা হয়েছে দিস ইজ দ্য ফার্স্ট রিড, ইট ক্যান মেক অর ব্রেক ইউর এন্ট্রি অ্যান্ড দিস ইজ দ্য মাস্ট উইথ ইউর রেজুমে। কেউ যদি মনে করে থাকেন যে এখানে তো কাভার লেটার চায় নাই, তো কাভার লেটার না চাইলে আমি এখানে দিব না, কাভার লেটার না চাইলে দিব না, সো এটা চিন্তা করার অ্যাকচুয়ালি অবকাশ নাই। যেখানে যেখানে বলে দেয় যে কাভার লেটার দেওয়াটা অপশনাল, সেখানেও আপনাকে দিতে হবে। ইট ইজ হোয়াট ইট ইজ। সো যেখানে যেখানেই আপনি সিভি পাঠাবেন, যেখানেই আপনি সিভি সেন্ড করতেছেন, সেখানেই মেক শিওর যে ইউ আর অ্যাকচুয়ালি পুটিং ইন কাভার লেটার অ্যাজ ওয়েল। আপনাকে ধরে নিতে হবে যে এখানে সিভির সাথে একটা কাভার লেটার অবশ্যই যাবে, এটাকে ম্যান্ডেটরি হিসাবে চিন্তা করতে হবে, দিস ইজ নট অ্যান অপশনাল থিং। ওকে, আচ্ছা। দেন ইন্টারেস্ট জেনারেট করার যে ব্যাপারটা, সেটা কাভার লেটারের মাধ্যমে করতে হয়। তো এই জন্যই কাভার লেটার লিখতে হবে এমনভাবে যে আপনার উদ্দেশ্যটা যেন সাধিত হয়। তো আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে যাতে এতটা ইন্টারেস্টিং মনে হয় যে আপনাকে ডেকে একটা ইন্টারভিউতে ফার্দার আপনার সাথে আরো বিস্তারিত ডিসকাস করা হয়। আপনার রিক্রুটার যেন আপনাকে ডেকে আপনার সাথে আরো বিস্তারিত ডিসকাস করে। আজমিরা খাতুন, হ্যাঁ আজমিরা খাতুন এই ক্লাসেরই। ওকে।
ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওকে, সো হোয়াট আই ওয়াজ সেইং ইজ যে কভার লেটারটা এরকমভাবে লিখতে হয় যে আপনার রিক্রুটার যেন ইন্টারেস্টেড হয় আপনাকে একটা ইন্টারভিউতে ডাকার জন্য। তো দ্যাট ইজ হোয়াট জেনারেটিং ইন্টারেস্ট অ্যাকচুয়ালি এন্টেইল। সো এখানে দেখেন কয়েকটা জিনিস লেখা আছে যে দ্য গোল ইজ টু গেট অ্যান ইন্টারভিউ। সো ইয়া ইনডিড দ্য গোল ইজ অ্যাকচুয়ালি টু গেট অ্যান ইন্টারভিউ। শুড বি ব্রিফ অ্যান্ড এখানে রচনা লেখার কিছু নাই। কভার লেটার মানে না এই না যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ভরে লিখতে হবে, পুরা ভরা থাকতে হবে, পেজে কোনো জায়গায় ফাঁকা থাকা চলবে না। ইটস নট লাইক দ্যাট। একদম দরকারি কথাটুকু এখানে লিখবেন। শুড বি ব্রিফ অ্যান্ড ইন্টারেস্টিং, শুড বি লিন আর কি সোজা কথা। আচ্ছা, শুড নট বি এ কার্বন কপি অফ ইউর রেজুমে। আপনার সিভির একদম কার্বন, আপনার সিভিতে যা যা লেখা আছে ওগুলো একদম জাস্ট ওই পুরা লাইনে ওটা লিখে দিবেন না। অনেকে যেটা হচ্ছে সিভিতে যেরকম ক্রোনোলজিক্যালি দেওয়া থাকে ওভাবেই লিখতে থাকে যে আই পাস মাই এসএসসি ইন অমুক ইয়ার, আই পাস মাই এইচএসসি ইন অমুক ইয়ার, দেন আই ডিড মাই গ্রাজুয়েশন। এরকম রচনা লেখার এখানে কোনো প্রয়োজন নাই। ওকে, শুড হাইলাইট হোয়াট ইউল ব্রিং টু দ্য জব। তো আপনি এই জবে কি নতুন ডায়নামিক্স অ্যাড করতেছেন বা এই জবে আপনি নতুন কি মাত্রা যোগ করতে পারতেছেন সেই জিনিসটা নিয়ে এখানে আলোচনা করা হবে। অ্যান্ড ইট শুড বি জব স্পেসিফিক। এটা একদম জব স্পেসিফিক হতে হবে। একদম এটা আপনি একটা টেমপ্লেট লিখলেন বা একটা কভার লেটার লিখলেন সেটা আপনি সব জায়গায় পাঠা দিলেন সেটা চলবে না। যেই ডেজিগনেশনগুলো বা যেই পজিশনগুলোর জন্য আপনি অ্যাপ্লাই করছেন প্রত্যেকটা পজিশনের জন্য এটা আলাদা আলাদা হবে। এটাকে কাস্টমাইজ করতে হবে। সো ইটস এ হাইলি কাস্টমাইজেবল বিজনেস ডকুমেন্ট। আচ্ছা, কভার লেটার দুই রকম হয়। আমরা সবাই তো আজ পর্যন্ত শুনে আসছি যে কাভার লেটার তো কাভার লেটার, এটা আবার কি রকম ফের? এটা একটু রকম ফের আছে, রকম দুই রকম। সেটা হচ্ছে একটা হচ্ছে লেটার অফ ইন্টারেস্ট আর একটা হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। সো হোয়াট ইজ দ্য লেটার অফ ইন্টারেস্ট? লেটার অফ ইন্টারেস্টটা আবার কি জিনিস? লেটার অফ ইন্টারেস্টটা হচ্ছে যেটা আমরা কমনলি করে থাকি। ধরেন আমি এখন বিডি জবসে গেলাম। ওকে, বিডি জবসে গিয়ে আমি দেখলাম যে একটা কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ চাইছে। তো আমি কি করলাম, আমি সুন্দর মতো আমার সিভিটা রেডি করলাম, সিভি রেডি করে ওটার সঙ্গে একটা কাভার লেটার লিখে পাঠিয়ে দিলাম। তার মানে কি, আমি জানি যে ওই কোম্পানিতে একজন সেলস এক্সিকিউটিভের পদ খালি আছে। তো আই নো যে দেয়ার ইজ আ ভ্যাকেন্সি। তো আমি ভ্যাকেন্সি জেনে শুনে যখন আমি ওখানে অ্যাপ্লাই করতেছি ইয়ের জন্য, ওখানে আমি চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি, তো দ্যাট মিনস যে আই হ্যাভ অ্যান ইন্টারেস্ট টু ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি। সো এই জন্য এটাকে বলা হচ্ছে লেটার অফ ইন্টারেস্ট। তার মানে হচ্ছে আপনি জানেন যে ওখানে ভ্যাকেন্সি আছে অ্যান্ড ইউ আর এক্সপ্রেসিং ইউর ইন্টারেস্ট টু ওয়ার্ক ইন দ্যাট কোম্পানি অর ইন দ্যাট পজিশন, ইন দ্যাট পার্টিকুলার পজিশন দ্যাট ইজ। And the second type of business cover letter is letter of inquiry. So letter of inquiry টা কি জিনিস? letter of inquiry টা অ্যাকচুয়ালি, তার আগে এটা বলি যে এটা ব্যবহার হয় কোন জায়গায়। ব্যবহার হয় হচ্ছে এটা বেশি বেশি করে হচ্ছে ইনফর্মাল যে সেক্টরগুলো আছে এবং মোস্টলি রিটেল সেক্টরগুলোতে। রিটেল সেক্টর বাংলাদেশে হয়তো এখনো মাত্র গ্রো করতেছে, বাট বিদেশে কিন্তু রিটেল সেক্টর সবচেয়ে হিউজ, সবচেয়ে বড়। ওখানে সব কিছু মোটামুটি খাবার দাবার থেকে শুরু করে যত শপিং মলস, শপস, গ্রোসারি শপস, হ্যাঁ, কনভিনিয়েন্স স্টোর্স, গ্যাস স্টেশন যাই আছে এগুলো সব কিন্তু রিটেল সেক্টরের আন্ডারে পড়তেছে। সো ওইসব জায়গাগুলো এটা মোটামুটি ইনফর্মাল সেক্টর, কারণ হচ্ছে ওখানে অনেক ধরনের ফর্মালিটি মেনটেন করা হয় না। যেমন বিদেশে ধরেন আপনি টার্গেটের একটা স্টোরে গেলেন, হ্যাঁ, টার্গেটের একটা স্টোরে গেলেন, ওখানে দেখবেন যে এখানে ম্যানেজারই হচ্ছে সর্বেসর্বা, ম্যানেজারই সব। ওখানে ম্যানেজার রস্টারিংও করতেছে, ম্যানেজারই ওখানে রিক্রুটমেন্টের কাজ করতেছে, ম্যানেজারই ইন্টারভিউ নিতেছে, ম্যানেজার অন্যান্য ধরনের পেপার ওয়ার্ক করতেছে, আবার ম্যানেজার সেলস টার্গেট ডিসাইড করতেছে, সেলস ট্রেনিং দিচ্ছে। তো মেইনলি একজন ম্যানেজারের ওখানে অনেক রকম মাল্টিফেরিয়াল দায়িত্ব পালন করতে হয়। একজন ম্যানেজারকে ওখানে মোটামুটি সব কাজ করতে হয়, হ্যাঁ, সব কিছু দেখতে হয়। সো এত কম্পার্টমেন্টালাইজ থাকে না। তো এই জন্য এগুলাকে ইনফর্মাল সেক্টর বলা হচ্ছে। তো এখন এইসব সেক্টরে যেটা হয় ওখানে ওরকম ওই ঘটা করে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সিভি কালেক্ট করে দেন ইয়ে করা হয় না, ওই রিক্রুটমেন্টটা করা হয় না। ওখানে যারা স্টোরে গিয়ে হাতে হাতে সিভি দিয়ে আসে তারা সাধারণত পরে ডাক পায়, যখন ভ্যাকেন্সি হয় তখন ডাক পায়। তো বেসিক্যালি লেটার অফ ইনকোয়ারিটা হচ্ছে যে যেখানে ভ্যাকেন্সি আছে কি নাই সেটা আপনার জানা নাই, ভ্যাকেন্সি আছে কি না সেটা আপনার জানা নাই, বাট আপনার একটা কাজ দরকার অথবা আপনার ওই কোম্পানিতে কাজ করার খুব আগ্রহ। সো আপনি নিজে থেকে একটা সিভি দিয়ে আসলেন। ওকে, তো আপনি নিজে থেকে একটা সিভি দিয়ে আসলেন। তো এটাই হচ্ছে লেটার অফ ইনকোয়ারি। তো এই সব জায়গায় হয় কি যে সাধারণত লোকজন ঘুরে ঘুরে, ধরুন কেএফসিতে একটা সিভি দিল, ম্যাকডোনাল্ডস একটা সিভি দিল, টার্গেট একটা সিভি দিল, কে মার্ট একটা সিভি দিল। তো দেখা গেল যে ওইসব জায়গাগুলোতে যখন ভ্যাকেন্সি হলো তখন ওই সিভি ব্যাংক থেকে সিভি বের করে ওখান থেকে টাকা হলো। তো ওখানে যে কাভার লেটারগুলো ইউজ করা হয় এগুলোকে বলা হয় লেটার অফ ইনকোয়ারি। তার মানে হচ্ছে যে আপনি ইনকোয়ার করতেছেন যে জব আছে কিনা, জব যদি থাকে তাহলে যেন আপনাকে ডাকা হয়। সিম্পল এজ দ্যাট। ওকে, বাট আমাদের দেশে এখনো পর্যন্ত লেটার অফ ইন্টারেস্টটাই বেশি ব্যবহার হয়, বাট বিদেশে লেটার অফ ইনকোয়ারি এবং লেটার অফ ইন্টারেস্ট এটা ব্যবহার করার রেশিও মোটামুটি 50-50। দুটো জিনিসই লাগে বিদেশে। বাংলাদেশে একটা এখনো কম। বাংলাদেশে আস্তে আস্তে বাড়তেছে। বাংলাদেশে আপনি যদি দেখেন যে ইয়েলো, এক্সটেসি,
তারপর সেইলর, তারপর এই যে বার্গার কিং, তারপর এই যে কি বলে ম্যাড শেফ, এই যে বাংলাদেশে যে সব আপ এন্ড কামিং রেস্টুরেন্ট এবং যে রিটেল সেক্টরে যে রিটেল স্টোরগুলো আছে, এগুলো তো এখন এই সিস্টেমটাই হচ্ছে, ওখানে হাতে হাতে সিভি দিয়ে আসে। ওকে, আচ্ছা। আমি যখন পুমা প্রজেক্টে কাজ করছিলাম, তো পুমার প্রজেক্টও আমরা রিক্রুটমেন্ট এভাবেই করছিলাম। আমরা প্রথম ব্যাচটা ওরকম অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রিক্রুট করছিলাম। পরে যখন সেকেন্ড ব্যাচটা আমরা রিক্রুট করি, তখন ওই দোকানে একটা সিভি বক্স রেখে দিয়েছিলাম। তো ওখানে লোকজন এসে সিভি দিয়ে, আশেপাশে যে দোকানপাট ছিল ওখানে যে ছেলে মেয়েগুলো কাজ করতো, তারা এসে এসে সিভি দিয়ে যেত। তো ওখান থেকে আমরা সর্ট আউট করে দেন আমরা কল করতাম। সো ডেফিনেটলি বাংলাদেশে এখন এই জিনিসটা চলে আসতেছে, বিশেষ করে নিউ টাউনে। ওল্ড টাউনে আস্তে আস্তে যাবে হয়তো। ওকে, সো লেটার অফ ইন্টারেস্ট আর ইনকোয়ারি নিয়ে আমরা আর এখানে বেশি না আগাই। আচ্ছা, এখন 10টা জিনিস, যে জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে সিভি কনস্ট্রাক্ট, এই কভার লেটার কনস্ট্রাক্ট করার সময়। এক নাম্বার যেটা, আমরা এটা অলরেডি একটু বলে ফেলছি, সেটা হচ্ছে লেটার ইট হ্যাজ টু বি গিয়ার্ড ফর এ স্পেসিফিক জব ওপেনিং। আপনি একটা টেমপ্লেট লিখলেন বা একটা একটা সিভি, একটা কভার লেটার লিখলেন, ওটা আপনি সব জায়গায় পাঠায় বেড়ালেন, সেটা চলবে না। আপনাকে প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদা কাস্টমাইজ করতে হবে। এবং এই কাস্টমাইজেশনের অভাবেই দেখা যায় যে অনেকে অনেক পটেনশিয়াল জায়গা থেকে ডাক পান না। ওকে, জেনেরিক কথাবার্তা বা ঢালাওভাবে কথাবার্তা লিখে লাভ নেই। অ্যান্ড ডিসক্রাইব ইউর রিলেটেড স্কিলস, অলওয়েজ গো উইথ ইউর রিলেটেড স্কিলস। শুধুমাত্র আপনার রিলেটেড যে স্কিলগুলো আছে সেগুলোই মেনশন করেন। ওকে, এর বাইরে যেগুলো আছে, আপনার স্কিল অনেক থাকতে পারে। আমাদের যেটা হয় যে আমাদের তো আমাদের সব স্কিল, আমরা যদি ধরেন ছোটোবেলায় ড্রয়িং খুব ভালো পারতাম, সেটাও আমরা হয়তো মেনশন করে দিই, বাট ওইটার সাথে কিন্তু এই দেখা যায় যে সেলসে কাজ করার কোনো তাল্লুক নাই। ওকে, আমি ছোটোবেলায় হয়তো ম্যাথমেটিক্সে খুব ভালো ছিলাম, তার মানে তো এই না যে আমি আর্কিটেক্ট হিসেবে কাজ করতে পারবো একটা জায়গা। ওকে, সো অনলি মেনশন ইউর রিলেটেড স্কিলস। এই ব্যাপারে, এই কাভার লেটার এবং সিভি লেখার ব্যাপারে অনেক সময় যে থাম্ব রুলটা ফলো করতে বলা হয় এক্সপার্ট, বিদেশি এক্সপার্টদের দ্বারা, অন্যান্য দেশের এক্সপার্টরা যেটা বলে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রুথলেস। আপনাকে একটু নিষ্ঠুর হতে হবে। আপনার প্রিয় কিছু জিনিস ওখানে বাদ দিতে হবে, মানে যতই প্রিয়ই হোক, যতক্ষণ পর্যন্ত ওই কাজের সাথে বা ওই পজিশনের সাথে বা ডেজিগনেশনের সাথে এটা যতক্ষণ পর্যন্ত কোনো রেলেভেন্সি না আসতেছে, ততক্ষণ পর্যন্ত আপনি ওটাকে ওটাকে ওখানে সিভিতে বা কাভার লেটারে ইনক্লুড করতে পারবেন না। আচ্ছা, মেক ইট পার্সোনাল। মেক ইট পার্সোনাল যেটা, এটার মানে হচ্ছে যে কিছু পার্সোনাল ডিটেলস অ্যাড করা। পার্সোনাল ডিটেলস বলতে আপনার পার্সোনাল ডিটেলস না, যার কাছে পাঠাচ্ছেন তার পার্সোনাল ডিটেলস। ফর এক্সাম্পল, ধরেন একটা কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, তো সেই ক্ষেত্রে ওই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে যিনি আছেন বা রিক্রুটমেন্টের দায়িত্বে যিনি আছেন, তার নামটা যদি আপনি কালেক্ট করতে পারেন, সেটা আপনি ওখানে মেনশন করে দিতে পারেন, তাহলে লেটারটা আর একটু পার্সোনালাইজ বা একটু কাস্টমাইজ মনে হবে। এখানে মেক ইট পার্সোনাল না বলে অ্যাকচুয়ালি বলা উচিত যে ছিল যে কাস্টমাইজ ইট বা মেক ইট পার্সোনালাইজড। ধরেন আপনি ডেকো কোম্পানিতে, বা ডেকো না, ধরলাম আপনি প্রাণ আরএফএল এ অ্যাপ্লাই করবেন। তো আপনি দেখলেন যে প্রাণ আরএফএল এর যে এইচআর ম্যানেজার, তার নাম হচ্ছে জুলফিকার। জুলফিকার আহমেদ। তো জুলফিকার আহমেদ, আপনি এটা কিভাবে বের করতে পারেন? হোয়াট ইউ ক্যান ডু ইজ, প্রাণ আরএফএল এর যেই উইং, সেটা কর্পোরেট অ্যাড্রেস আপনি অবশ্যই গুগল করে বের করতে পারবেন। তো গুগলে দেখবেন যে ওখানে ফোন নাম্বারও দেওয়া থাকে। তো ফোন নাম্বারে ফোন দিলে সেই ফোনটা যায় হচ্ছে সাধারণত রিসেপশনে, সেন্ট্রাল যে রিসেপশন ইউনিট থাকে, সেন্ট্রাল রিসেপশন ইউনিটে যায়। ওখানে আপনি জিজ্ঞেস করে নিতে পারেন যে এখানে এই দায়িত্বে কে আছে। এই আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে কেন আপনি খুঁজতেছেন বা কেন নামটা জানতে চাচ্ছেন। আপনি সেক্ষেত্রে নর্মালি বলবেন যে আমার এখানে একটা ইন্টারভিউ আছে, তো ওটার জন্য আমি একটা কাভার লেটার লিখতেছি, এই জন্য নামটা একটু জানতে পারলে সুবিধা হতো। এটা বললে সাধারণত অনেকে দিয়ে দেয়। আমি এটা ইউজ করছি। আমি এরকম অনেকভাবে অনেক অনেক সময় এরকম নাম কালেক্ট করছি, ইট ওয়ার্ক ফর মি। আবার অনেক জায়গায় নাম দেয়ও না আলটিমেটলি, যে যখন যেখান থেকে কালেক্ট করতে পারবেন না সেটা দেওয়ার দরকার নেই, বাট এটলিস্ট ট্রাই করে দেখতে পারেন। যদি এটা দেওয়া যায়, এটা ইটস অ্যান অ্যাডভান্টেজ ফর ইউ, কারণ দ্য কোম্পানি উইল অলওয়েজ অ্যাপ্রিসিয়েট দ্য এক্সট্রা এফোর্ট দ্যাট ইউ হ্যাভ পুট ইনটু দিস থিং। আপনি যে এক্সট্রা এফোর্টটা দিয়েছেন এই যে কোম্পানির ব্যাপারে জানার জন্য বা কোম্পানির ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করার জন্য, এই এফোর্টটা অলওয়েজ গেটস অ্যাপ্রিসিয়েটেড ডিউরিং ইন্টারভিউ সেশনস। ওকে, সো এটা একটা ব্যাপার। আর দেন হচ্ছে ক্রিয়েট আ ক্যাচি ওপেনার। ওপেনিং স্টেটমেন্টগুলো, দ্যাট মিনস আপনার কাভার লেটারের প্রথম 2টা বা 3টা সেন্টেন্স খুব ক্যাচি হতে হবে, খুব স্ট্রং হতে হবে, ভেরি, মানে এটাকে ভেরি ইয়া ভেরি ইম্প্যাক্টফুল হতে হবে। কারণ হচ্ছে দেখেন, ক্রিকেটের পরিভাষা যদি বোঝাতে চাই, তাহলে যেটা হচ্ছে যে সবসময় বলা হয়, দেখেন, ড্যাশিং ওপেনার, হ্যাঁ, ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, হ্যাঁ, ড্যাশিং ওপেনিং ব্যাটসম্যান শাহিদ আফ্রিদি। কিন্তু কখনো বলা হয় না যে ড্যাশিং মিডল অর্ডার ব্যাটসম্যান বা ড্যাশিং লোয়ার অর্ডার ব্যাটসম্যান। কারণ হচ্ছে ওপেনিং ব্যাটসম্যানদের উপরে দায়িত্ব অনেক বেশি। ওপেনিং ব্যাটসম্যানদের, দে হ্যাভ টু সেট দ্য পেস, দে হ্যাভ টু এনশিওর যে দ্য টিম গেটস আ বিগ টোটাল। ওপেনিং ব্যাটসম্যানরা যদি ভালো পারফর্ম করে, তাহলে দেখা যায় যে টিমের টোটাল ভালো হয়, পুরো খেলাটাও ভালো হয়। সো এই জন্য এই ব্যাপারগুলো এখানে খুব ইম্পর্টেন্ট। সো এই জন্য কাভার লেটারের প্রথম যে 2টা 3টা সেন্টেন্স, ইট হ্যাজ টু বি রিয়েলি স্ট্রং। সো ইউ হ্যাভ টু বি, মানে ইউ হ্যাভ টু কাম আপ উইথ এ ক্যাচি ওপেনার ফর ইউর কাভার লেটার।
ওকে, দেন হচ্ছে যে ইনক্লুড ভাইটাল ইনফরমেশন, আপনার ভাইটাল ইনফরমেশনটা দিয়ে। ভাইটাল ইনফরমেশন বলতে যে এরকম এই ব্লাড প্রেশার, ব্লাড সুগার এগুলা না। ভাইটাল ইনফরমেশন হচ্ছে যে নাম, অ্যাড্রেস, ফোন, ফোন নাম্বার এগুলা। মানে যেগুলো হচ্ছে সোজা কথা আপনাকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে চাইলে বা আপনাকে খুঁজে পেতে চাইলে আপনাকে যেন খুঁজে পাওয়া যায়। ওকে? সো এই হচ্ছে ভাইটাল ইনফরমেশনের ব্যাপার। সো এখন যেটা হচ্ছে যে আম এটার ব্যাপারে কিছু কথা আছে। সেটা হচ্ছে যে আপনার ধরেন আম নাম ডিফারেন্ট থাকতে পারে। ধরেন আপনার সার্টিফিকেট নেম একটা, বাট আপনার এলাকায় আপনাকে চিনে অন্য আরেক নামে বা আপনার বাসায় ডাকে আরেক নামে। ওই নামগুলো, ওই কনফিউশন গুলো রাখা যাবে না। সো নাম সাধারণত সার্টিফিকেট নেম যেটা সেটা ইউজ করতে হবে সব জায়গায়। আচ্ছা, দেন হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস যেটা হচ্ছে যে আম অ্যাড্রেস হয়তো ঢাকার বাইরের একটা অ্যাড্রেস থাকতে পারে আপনার, আবার ঢাকায় একটা টেম্পোরারি অ্যাড্রেস থাকতে পারে। তো আই উড সে যে যেকোনো জায়গায় একটা অ্যাড্রেস ইউজ করেন। আপনি যদি ঢাকায় থেকে চাকরিটা করতে চান, সেক্ষেত্রে আই উড সে যে ঢাকার অ্যাড্রেসটাই ইউজ করাটা বেটার হবে। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফোন নাম্বার আর ইমেল আইডি। এখন ফোন নাম্বার, ইমেল আইডির ব্যাপারে আরেকটু ঝামেলা। ফোন নাম্বার আপনার হয়তো মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে। এখানে কার কার মাল্টিপল ফোন নাম্বার আছে? আপনাদের মধ্যে এমন কেউ আছে যার ২টা বা ৩টা ফোন নাম্বার আছে? আমার আছে ভাইয়া। আচ্ছা। আর কেউ? ৩টা ফোন নাম্বার আছে কারো? জি আমারও আছে। ৩টা ফোন নাম্বার? জি ভাই আছে। ও ড্যাং! আচ্ছা, আচ্ছা কুল। না থাকতেই পারে। বিভিন্ন কারণে থাকতেই পারে। সো এখন ব্যাপার হচ্ছে যে আম ইমেল আইডি এবং ফোন নাম্বারের ক্ষেত্রে যেই রুলটা ফলো করা উচিত সেটা হচ্ছে একটা ফোন নাম্বার এবং একটা ইমেল আইডি আপনি ডেডিকেটেড রাখবেন জব হান্টিং এর জন্য। যে নাম্বারটা এবং যে ইমেল আইডিটা আপনি সিভিতে এবং কভার লেটারে দিবেন। ওই নাম্বারটা যেন সবসময় আপনার সঙ্গে থাকে। যেমন আমি সেই ইমেল আইডিটাই দেই যেটা আমি মোস্ট ফ্রিকোয়েন্টলি চেক আউট করি। ওকে? আর আমি সেই আ নাম্বারটাই দিই যেটা আমার সঙ্গে সবসময় থাকে। আচ্ছা, জাস্ট গিভ মি আ সেকেন্ড। জাস্ট একটু ১ টা মিনিট একটু হোল্ড করেন আপনারা। আফসানা আপু কি আসছেন? আপু কবির না মুন, কাকে বলছেন? কবির, আমি যেহেতু মন তাহলে তো কবিরই দরকার। জি জি, জি আছি। আপু, আপনার সাথে আমার একটু কথা ছিল, ভাইয়া যাওয়ার পরে একটু থাকবেন? ওকে আপু। ওকে, সো ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর হোল্ডিং অন। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তো এমন একটা ফোন, মানে আপনাদের প্রত্যেকের একটা না একটা ফোন নাম্বার হয়তো আছে যেটা আপনারা বেশি ইউজ করেন, যেটা আপনার সঙ্গে সবসময় থাকে। কারণ হচ্ছে ধরেন একটা অফিস থেকে কল দিলে ওখানে আবার ফোন ব্যাক করে তাদেরকে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো এই জন্য ইউ উডন্ট ওয়ান্না মিস দ্যাট কল। সো আই উড সাজেস্ট যে ফোন নাম্বারটা আপনার সঙ্গে সবসময় থাকে সেই নাম্বারটা আপনি সিভিতে এবং কভার লেটারে মেনশন করেন। ইমেল আইডির ক্ষেত্রেও সেম, যে ইমেল আইডিটা আপনি ফ্রিকোয়েন্টলি চেক করেন, রেগুলারলি চেক করেন, সেটাই আপনি ওখানে দিয়ে দেওয়াটা ভালো। আর আরেকটা জিনিস, অনেক সময় যেটা হয়, অনেক সময় স্প্যামে চলে যায়। অনেক সময় কিছু কিছু কোম্পানি, কারণ কোম্পানিগুলি তো তাদের আলাদা পার্সোনালাইজড ডোমেইন ইউজ করে, তো ওইটার কারণে যেটা হয় অনেক সময় দুই এক সময় ইম্পর্টেন্ট মেইলও দেখা যায় যে স্প্যাম বা জাঙ্কে গিয়ে জমা হয়। তো রেগুলারলি আপনাদের স্প্যাম বা জাঙ্ক যে ফোল্ডারগুলো আছে ওগুলো একটু চেক করবেন। ওখানে অনেক সময় গিয়ে ইমেল জমা হয়ে থাকে। ওকে, এটা একটু খেয়াল করবেন। অলরাইট। আচ্ছা, তো ভাইটাল ইনফরমেশন গেল। দেন হচ্ছে যে এখন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে অনেকেই ভুলটা করে ফেলেন। সেটা হচ্ছে যে সিভিতে দেখা যায় যে একটা ফোন নাম্বার দিলেন, বাট কভার লেটারে দিছেন আরেকটা ফোন নাম্বার। সিভিতে একটা ইমেল আইডি দিলেন, কভার লেটারে দিলেন আবার আরেকটা ফোন নাম ইমেল আইডি। হ্যাঁ, এই জিনিসটা যেন না হয়। সব জায়গায় সেম সেট অফ ডিটেলস, আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল আইডি, এই কয়টা জিনিস আপনার সিভিতে এবং আপনার কভার লেটারে দুটো জায়গায় যেন আইডেন্টিক্যাল হয়, কোনো ডিফারেন্স যেন না থাকে। হ্যাঁ, এটা ক্রেডিবিলিটি ইস্যু তৈরি হয় না হলে এটা নিয়ে। আচ্ছা, দেন হচ্ছে টাইপ অ্যান্ড প্রুফ রিড। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা ছোটবেলায় যখন স্কুলে পরীক্ষা দিয়ে বাইরে হতাম,
তখন 2টা প্রশ্ন গার্জিয়ানরা করতোই। কেউ বলতে পারবে কি প্রশ্ন করতো? আপনারা যখন স্কুলে পরীক্ষা দিয়ে বাইরে হতেন, তখন গার্জিয়ানরা তো বাইরে ওয়েট করতো। তখন কি কি জিজ্ঞেস করতো? বের হওয়া মাত্রই কি জিজ্ঞেস করতো সাধারণত? ইসলাম বাবা, পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা কেমন হয়েছে, সব পাসপোর্ট প্রশ্ন কি পাসপোর্ট ঠিকঠাক দিয়েছিস? সব দিছে কিনা? না, প্রশ্ন কমন পড়েছে কিনা, ও হ্যাঁ। ইয়েস ইয়েস ইয়েস, এটাও খুব ইম্পর্টেন্ট। ইয়েস আর ইয়েস, একটা করতো রিভিশন দিয়েছে কিনা জমা দেওয়ার আগে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একদম এটা। তো সাধারণত যে আমার কি যেটা করতে, যে আমার প্রথমে জিজ্ঞেস করতো যে সব দিছো নাকি? তা বললাম যে হ্যাঁ সব দিছি। তারপরে জিজ্ঞেস করতো রিভিশন দিছো? আমি বলছি না, রিভিশন দেওয়ার তো টাইম পাই নাই। রিভিশন দাও নাই, এই তো কেসে সব বাস, বাসায় গিয়ে বাইন মাছ আর কি। সো ব্যাপার হচ্ছে যে এখন স্কুল লাইফে কেউ রিভিশন দেন আর না দেন, এখন রিভিশন দিতে হবে, কারণ এখন রুজি রুটির ব্যাপার। সো এখন ব্যাপার হচ্ছে যে নেভার সেন্ড অ্যান ইমেল, এই জিনিসটা আমার আগের কোম্পানিতে আমার বস একটা রুল ফলো করতেন। সেটা হচ্ছে যে when you have written an email, আপনি যখন একটা ইমেল বা একটা কভার লেটার বা একটা বিজনেস ডকুমেন্ট যখন আপনি লিখছেন, অলওয়েজ রিড ইট 3 times, 3বার এটা পড়তেন উনি সেন্ড করার আগে। এবং ট্রাস্ট মি, উনি এটাই ফলো করতেন। উনি একেবারে গুনে গুনে দেখতাম যে আঙ্গুল দিয়ে গুনে গুনে 3বার করে পড়তেন। কারণ হচ্ছে একবার যখন প্রথমবার আপনি যখন পড়বেন, তখন কিছু কিছু জিনিস ভুল আপনার চোখে ধরা পড়বে ইনিশিয়াল। ওই সময় দেখা যাবে যে অনেকগুলো মিস্টেক আপনি কারেক্ট করে নিতে পারতেছেন। দ্বিতীয়বার যখন পড়বেন তখন আরেকটু ফাইন টিউন্ড হয়ে যাচ্ছে। তৃতীয়বার আপনি ফাইনাল অ্যাডজাস্টমেন্ট করে দেন আপনি সেন্ড করে দেন। এবং সাধারণত 3বার পড়ার পরে খুব বেশি একটা ভুল ভাল আর দেখা যায় না ওটার মধ্যে। মোটামুটি এটা 80 থেকে 90% অ্যাকিউরেসি ওটার মধ্যে চলে আসে। সো এরকমই কাভার লেটার এবং ইমেল যেটাই বলেন না কি জন্য, এগুলোতে কখনো আপনি না রিভাইজ দিয়ে পাঠাবেন না। অলওয়েজ মানে টাইপ ইট ফার্স্ট অথবা রাইট ইট ফার্স্ট, দেন প্রুফ রিডিং করেন। প্রুফ রিড করে তারপর ওটাকে সেন্ড করেন। প্রুফ রিড মানে একটা জায়গায় আপনি জবের জন্য যাচ্ছেন, ওখানে যদি আপনার কাভার লেটারে ভুল থাকে, এবং দেখছি আমি এইচআর ডিপার্টমেন্টের লোকজন যখন এরকম কাভার লেটারে ভুলভাল লেখা দেখে, গ্রামাটিক্যাল মিস্টেক হোক, প্রোনাউন্সি বা স্পেলিং মিস্টেক হোক, বা যে কোনো ধরনের মিস্টেক হোক, অন্য কোনো কিছু মিস্টেক হোক, দে লাফ অ্যাবাউট ইট। তারা এগুলো নিয়ে হাসাহাসি করে, এগুলো আমি দেখছি নিজে চোখে দেখা। তো এই জন্য বলতেছি যে হাসি পাত্র হওয়া দরকার। এবং আরেকটা জিনিস, এটা আপনার ক্রেডিবিলিটি কমায় দেয়। আপনাকে যে মোটামুটি আস্থা করে নিয়ে আসবে, বা আপনাকে যে মোটামুটি একটা একটা সম্মান দিয়ে যে ডাক দিবে, সেই জিনিসটা সেই রেসপেক্টটা তখন চলে যায়। কারণ ইউজুয়ালি দেখা যায় যে যারা এরকম ভুলভাল লিখে পাঠায় তাদেরকে লোকজন খুব সিরিয়াসলি নেয় না। সিম্পল ব্যাপার। রিক্রুটমেন্ট কমিটি কখনো সিরিয়াসলি নেয় না অ্যাটলিস্ট। তো এই জিনিসটা কিন্তু খুবই জোর, এটা খুব মানে নজরআন্দাজ করা, একেবারেই নজরআন্দাজ করা যাবে না। দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, দেন হচ্ছে যে কিপ ইট শর্ট, এটা তো আমরা আগেই বলছি। তো এখানে হচ্ছে যে কিপ ইট অ্যাজ ব্রিফ অ্যাজ পসিবল। এটাতে কোনো ইউজ অ্যাকশন ওয়ার্ডস, অ্যাক্টিভ সেন্টেন্সেস, এখানে প্যাসিভ করে করে কিছু লেখা যাবে না, কোনো প্যাসিভাইজেশন করার কোনো দরকার নেই এখানে। আর চেষ্টা করবেন 1 পেজের মধ্যে এটাকে এনে ফেলার। অনেকে 2 পেজের লেখেন, বাট 2 পেজের বা 3 পেজের কাভার লেটার যারা লেখেন, তারা যেসব পজিশনের জন্য অ্যাপ্লাই করেন, সেগুলা ধরেন স্যালারি স্টার্টই হয় 5 লাখ টাকা থেকে মান্থলি। সো ওগুলা তো যেহেতু আমরা ওগুলোর ধারে কাছে এখনো যাচ্ছি না, সো ফর আস, ফর পিপল লাইক আস, আই উড সে যে 1 পেজ সিভি ইজ গুড এনাফ। ফর 1 পেজ কাভার লেটার ইজ অলসো গুড এনাফ। আমার সিভিও 1 পেজের, সো কাভার লেটারের ক্ষেত্রেও আই রেকমেন্ড দ্য সেম থিং। এবং এখানে দেখেন কি লেখা আছে, 3 or 4 প্যারাগ্রাফ, দুটো স্ট্রাকচার আছে। একটা হচ্ছে 3 প্যারাগ্রাফ, একটা হচ্ছে 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার। সো আমি দুটোর ব্যাপারে আপনাদেরকে বলবো, দেন ইউ ক্যান চুজ, যে কোনো একটা চুজ করলে হবে। আই ক্যানট সে যে এই স্ট্রাকচারটা বেশি এফেক্টিভ ওই স্ট্রাকচারটা চেয়ে। আই উড সে যে ইউ ক্যান গো উইথ ইদার ওয়ান, ইউ ক্যান গো উইথ 3 প্যারাগ্রাফ স্ট্রাকচার অর 4 প্যারাগ্রাফ স্ট্রাকচার, যেটা ইচ্ছা আপনাদের। আচ্ছা, সো বি কনফিডেন্ট, বি ক্রিয়েটিভ, বি এনথুজিয়াস্টিক, মানে আপনি আপনার মতো লেখেন। একদম বুকিশ ল্যাঙ্গুয়েজ লিখতে হবে বা একদম টেমপ্লেট থেকে মারতে হবে এমন কোনো কথা নাই। বি ক্রিয়েটিভ, এটার মধ্যে আপনি আপনার ক্রিয়েটিভিটি শো করতে পারবেন। আচ্ছা, আর দেন হচ্ছে কিপ কপিজ। আপনি এই যে কাভার লেটারগুলো লিখছেন, এগুলো জাস্ট লিখেই ডিলিট করে ফেলেন না। লিখে ডিলিট করে ফেলেন না, এগুলো সেভ করে রাখেন। এবং আমি সাধারণত যেটা হয়, আমি আপনাদেরকে একটু দেখাই। আম, আমি গত বছর যেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করছিলাম, আমার কাছে ইয়ে ছিল। ইয়েস, এই যে ওকে। সো অ্যাজ ইউ ক্যান সি, এখানে দেখেন এই যে কাভার লেটার অমুক কোম্পানি, কাভার লেটার অমুক কোম্পানি, কাভার লেটার অমুক কোম্পানি, কাভার লেটার। তো এখানে দেখেন আমি মোটামুটি যে যে জায়গায় অ্যাপ্লাই করছি, কিছু আমি এখানে সেভ করে রাখি। কারণ ওই সিমিলার কোম্পানিগুলোতে যখন আমি আবার অ্যাপ্লাই করতে যাব, তখন এটাই আমার টেমপ্লেটে কাজ করবে। এটাকে আমি একটু ঝাড়ামোছা করে আমি এটাকে পাঠিয়ে দিতে পারবো। সো আপনার আপনার কাভার লেটারগুলোই কিন্তু আপনার পরবর্তীতে কাজে দিবে। সো প্রিজার্ভ দেম। এবং অলসো ইউ ক্যান স্টাডি, আপনি দেখতেও পারবেন যে কোন কাভার লেটার দিয়ে কাজ হচ্ছে, কোনটা দিয়ে কাজ হচ্ছে না। ইউ ক্যান অলসো ডু এ রিসার্চ অন ইউর সেলফ এজ ওয়েল। আচ্ছা, আর দেন হচ্ছে যে রিকোয়েস্টিং আর রেসপন্স, এটাকে বলা হয় এক কথায়
Okay, hello. Yeah, can you guys hear me? জি ভাইয়া শোনা যাচ্ছে। ওকে, আপনার মনে হয় মাঝখানে মনে হয় কেটে গেছিলাম আমি, আমার মনে হয় কানেকশন ড্রপ করছিল। আপনারা কতটুকু পর্যন্ত শুনতে পারছিলেন, কতটুকু বলছিলাম আমি আপনাদের? এই রিকোয়েস্ট টু রেসপন্স এটা কি বলছিল, এটা কি শুনতে পেয়েছিলেন? না ভাইয়া। আচ্ছা, কিপ ওই যে কপি যে রাখতে বলছি এটুক পর্যন্ত তো শুনতে পাইছেন, রাইট? কিপ কপিজ এটা তো বলছি। যে কপিটা জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটা ঢালাই বলেছি। মশাই ওকে, 10 নম্বর পয়েন্ট এখন এই করা নেই। তো 10 নম্বর পয়েন্টে লেখা আছে হচ্ছে রিকোয়েস্ট আর রেসপন্স। তো রিকোয়েস্ট আর রেসপন্স এটাকে আরেক ভাষায় বলা হয় হচ্ছে, এখানে লিখি আমি, কল টু অ্যাকশন। কল টু অ্যাকশন মানে হচ্ছে কোনো একটা অ্যাকশন নেওয়ার জন্য বা কোনো একটা অ্যাক্টিভিটির জন্য আহ্বান করা। সো কল টু অ্যাকশনটা হচ্ছে কীরকম, আপনারা যারা যারা ইমেল লিখছেন, আম শিওর যে সবাই কম বেশি ইমেল লিখছেন কোনো না কোনো সময়। সো হয়তো কেউ কেউ থাকতে পারেন যে কখনো ইমেল লেখা লাগে নাই, বাট সাধারণত যারা ইমেল লেখেন শেষের দিকে একটা সেন্টেন্স আমাদের লেখা লাগে না, যে অ্যাওয়েটিং ইউর কাইন্ড রেসপন্স, হ্যাঁ, অথবা প্লিজ সেন্ড মি দ্য ফাইল অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ, বা লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং ইউর রিপ্লাই, এরকম ধরনের লিখি না আমরা শেষের দিকে। এগুলা কি বলা হয় হচ্ছে কল টু অ্যাকশন। এখন কাভার লেটারেও ওই ধরনের একটা সেন্টেন্স থাকা লাগে শেষের দিকে, এটাকে বলা হয়, ওটাও কল টু অ্যাকশনই বলা হয় ওখানে। কাইন্ড অফ লাইক যে টু ডিসকাস ফার্দার প্লিজ কল মি অ্যাট দিস নাম্বার, ওটা আমরা যখন স্ট্রাকচার দেখবো তখন আরো ক্লিয়ার হবে। বাট সোজা কথা হচ্ছে কল টু অ্যাকশনটা থাকতে হবে, কারণ কাভার লেটারটা পাঠানোর উদ্দেশ্যটা কি? কারণ কাভার লেটার পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার রিক্রুটার আপনার ব্যাপারে জেনে যেন আপনাকে ইন্টারভিউতে কল করে। তো এই কল যে করতে হবে সেই ব্যাপারটা ওখানে লিখে দিতে হবে, যে প্লিজ কল মি, আপনি আমার ব্যাপারে জানলেন, আরও জানতে হলে, আরও বাকিটা দেখতে হলে বা বাকিটা জানতে হলে প্লিজ কল মি অ্যাট দিস নাম্বার, ওটাকে বলা হয় কল টু অ্যাকশন। তো অবশ্যই কল টু অ্যাকশনটা অ্যাড করতে ভুলবেন না। কল টু অ্যাকশনটা কীরকম হয় বা কাভার লেটারে কল টু অ্যাকশন কীরকম কীরকমভাবে লিখতে হয় সেটা আমরা একটু পরে দেখবো যখন আমরা স্ট্রাকচার দেখবো। ওকে, তো এতক্ষণ যা যা বললাম এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন বা কারো কোনো কনফিউশন? এনিওয়ান? ভাইয়া হ্যাঁ জি বলো। আপনি তো সাধারণত সিভিতে সবই দিয়ে দেয়, হুম তো কভার লেটারে এই যে ফোন নাম্বার বা আমার কিছু শেয়ার দেওয়া এগুলো কি দিতেই হবে? দিয়ে দেওয়াটা ভালো, কারণ বললাম না আমি যে একটা আপনার সিভিটা হয়তো নাও দেখতে পারে, বাট কাভার লেটারটা অবশ্যই দেবে। যেমন আমি একটা জিনিস দেখাই আপনাকে, দেখালে জিনিসটা আমি কাভার লেটার যেরকমটা দেই, ফর এক্সাম্পল লাস্ট মানে রিসেন্ট আমি যে একটা জায়গায় সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ হিসাবে অ্যাপ্লাই করার জন্য আমি একটা কাভার লেটার সাবমিট করছিলাম। সো লেট মি শো ইউ দ্যাট কাভার লেটার। তো এই যে দেখেন, দিস ইজ দ্য কাভার লেটার, জাস্ট এক পেজের মধ্যে। ওকে, খুব বেশি কিন্তু লেখা না, এখানে সব মিলায় মাত্র 7-8 লাইন লেখা আছে। বুঝি নাই। আমি এ অবধি কভার লেটার কোথাও দেইনি। আচ্ছা, তো দেন নাই, দেওয়া লাগবে, দেওয়াটা উচিত। ওকে, দেন নাই, দ্যাটস গুড, বাট এই জন্যই আমরা শিখবো যে কাভার লেটারটা কোথায় দিতে হবে। তো এখানে আমি জাস্ট আমি কিরকম কাভার লেটারটা সাবমিট করছি রিসেন্টলি সেটার আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখেন উপরে আমার নাম দেওয়া আছে, আমার ফোন নাম্বার, আমার ইমেল আইডি, আমার অ্যাড্রেস ছোট করে দেওয়া আছে। এই তো, এটা এখানে দিয়ে দেওয়াটা ভালো, কারণ হচ্ছে যে অনেক সময় এমন হতে পারে যে আপনার সিভিটা হয়তো খুলে দেখবেও না, বাট আপনার কাভার লেটারে দেখতেছে। এটাই আমি এক্সপ্লেন করলাম তখন, যে প্রসেসটা এখন এরকম অ্যাকচুয়ালি। সময় বাঁচানোর জন্য এইচআর ডিপার্টমেন্ট যেটা করে যে কাভার লেটারটা পড়ে দেখে, যদি দেখে যে না হ্যাঁ এখানে জবের সাথে মানে যে জবে আপনি অ্যাপ্লাই করছেন সেই জবের সাথে আপনি মোটামুটি একটা কানেকশন এস্টাবলিশ করতে পারতেছেন, বা এই জবটা করার মতো কেপাবিলিটিস আপনার আছে, তখন হয়তো আপনার সিভিটা খুলে দেখবে, তখন আপনার ফোন নাম্বার হয়তো কালেক্ট করবে। বাট দিয়ে দেওয়াটা উচিত, এটা স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটাকে বলা হয়। বুঝে গেল ব্যাপারটা? জি ভাইয়া। তার মানে ভাইয়া কোন জব অ্যাপ্লিকেশনের যেগুলো অ্যাড গুলো যেগুলো দেয় ওখানে যদি স্পেসিফাই করা নাও থাকে, লেখা থাকে তো ড্রপ ইওর সিভি,
বাট আমার সিভির সাথে কভার লেটার অ্যাটাচ করে অবশ্যই দেওয়াটা ভালো। সেটাই আমি যে শুরুতেই বলে দিছি, দেখেন যে ইটস এ মাস্ট উইথ, যেখানে সেকেন্ড স্লাইড আমি যেটা বলছি, ইটস এ মাস্ট উইথ ইউর রেজিউমে। আপনার সিভি যেখানে আপনাকে বলবে কভার লেটার দিতে হবে সেখানে তো আপনার দিতে হবেই, বাট যেখানে বলতেছে না কভার লেটার দেওয়া লাগবে সেখানেও আপনার একটা কভার লেটার দিয়ে দেওয়া লাগবে। কারণ অনেক কোম্পানিতে যেটা দেওয়া থাকে যে অপশনাল হিসেবে দেওয়া থাকে, কভার লেটারটা অপশনাল থাকে, সেখানেও আপনার দিয়ে দেওয়া উচিত, এটা নেগলেক্ট করার কোনো ওয়ে নাই। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট। আর বিদেশে যেটা দেখছি যে বিদেশে এটা একদম ম্যান্ডেটরি, সব জায়গায় বলেই দেয় কভার লেটার ছাড়া কোনো সিভি অ্যাকসেপ্ট করে না। বাংলাদেশেও এখন আস্তে আস্তে এই প্র্যাকটিসটা চলে আসছে, বাংলাদেশেও আস্তে আস্তে দেখা যাচ্ছে যে কভার লেটার ছাড়া অনেক জায়গায় এখন সিভি অ্যাকসেপ্ট করে না। ওকে, আচ্ছা, তো এই জন্য এটার ইম্পর্টেন্স এখন কিন্তু দিনকে দিন অনেক বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা স্ট্রাকচারে চলে যাই। স্ট্রাকচারের জন্য আমি আপনাদেরকে এই ডকুমেন্টটা দিয়ে দিব। ওকে, যে ডকুমেন্টটা আপনারা এখন এই একটু আগে যে প্রেজেন্টেশনটা দেখছেন সেটা তো আমি দিবই, যে এটা দিস ইজ গানা বি গিভেন টু ইউ আফটার দ্য ক্লাস, প্লাস এই ডকুমেন্টটা যেটা এখন দেখতেছেন সেটাও আমি আপনাদের দিয়ে দেবো। একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে এখানে, এখানে কভার লেটার লেখার বিষয়ে আরও কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স লেখা আছে, এগুলো আপনি একটু পড়ে দেখবেন। মোটামুটি ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো আমরা আলোচনা করে ফেলছি, এখন আমরা শুধু স্ট্রাকচারটা দেখলেই মোটামুটি বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে কীভাবে লেখা উচিত। ওকে, একটু জুম করি তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। এখন দেখা যাচ্ছে আপনাদের, মানে আপনারা দেখতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, কুল। সো প্রথমে আমরা যেটা দেখতেছি, দিস ইজ অ্যাকচুয়ালি হাজুল ভাই কালকে আসবে ঢাকায় অফিসে, মনে হয় আগামী সপ্তাহে। খুব আর্জেন্ট কিছু দরকার ছিল? না, ওই যে রংপুরে গেছে, রংপুরে। ওকে, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা প্রথমে যেটা দেখতেছি সেটা হচ্ছে দিস ইজ স্কেলেটন, কভার লেটার একটা স্কেলেটন। তো এই স্কেলেটন, এই কঙ্কালটার উপরে মাংস চড়াইলেই কভার লেটার হয়ে যাবে। তো আমরা আগে স্ট্রাকচারটা বুঝি, তাহলে যে কোনো জায়গায় ইউ ক্যান রাইট আ কভার লেটার ফ্রম স্ক্র্যাচ। আপনার হাতের কাছে যদি টেমপ্লেট না থাকে বা স্যাম্পল নাও থাকে, ইউ ক্যান স্টিল রাইট আ কভার লেটার এগেনস্ট এনি কাইন্ড অফ ডকুমেন্ট। ওকে, সো এই জন্য এখানে লেখা আছে মডেল ফর কভার লেটার্স। সো প্রথমে হচ্ছে আপনার ডিটেলসটা দেওয়া থাকবে। এখন এখানে দেখেন ইউর নেম, ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, সিডি, প্রভিন্স, পোস্টাল কোড, এগুলো নিচে নিচে লেখা আছে। আপনি এইভাবে নাও লিখতে পারেন, আপনি চাইলে এভাবে যে আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে লিখতে পারেন, যেরকমটা আমি যে দেখাইলাম তখন আপনি চাইলে এইভাবে দিতে পারেন, তাহলে আপনার কিন্তু অনেকখানি জায়গা বেঁচে যাবে। দেখেন অনেকখানি জায়গা বেঁচে গেছে। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার এইভাবে নিচে নিচে লিখলে অনেকখানি জায়গা চলে যাবে, আপনি লেখার জন্য আরও জায়গা প্রিজার্ভ করতে চান, তাহলে আই উইড সে যে আপনি এরকম এক লাইনে দিয়ে দেন, এরকম যে ডিভাইডার দিয়ে সেটা আপনি করতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। আচ্ছা, এখন এখানে দেখেন একটা কথা লেখা আছে যে দিস শুড লুক দ্য সেম অ্যাজ অন ইউর রেজুমে। আপনার রেজুমেতে যেরকমটা আছে সেরকমটাই হওয়া চাই। তার মানে যে আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে আপনি আপনার সিভিতে বা আপনার রেজুমেতে আপনার যে অ্যাড্রেস, আপনার যে ফোন নাম্বার, আপনার যে নাম, আপনার যে ইমেল আইডি, যেটুকুগুলো দিছেন ওইটা, এবং কভার লেটারের যে ডিটেলসগুলো, এই ভাইটাল ইনফরমেশনগুলো একদম সিমিলার হওয়া চাই। এখানে কোনো ডিসক্রিপেন্সি থাকলে এটা ক্রেডিবিলিটি ইস্যু তৈরি করে, ঝামেলা হয় এটা নিয়ে। ওকে, সো দুই জায়গায় সেম ডিটেলস ইউজ করতে হবে। আচ্ছা, দেন দেখেন লেখা আছে ডেট অফ রাইটিং। ডেট অফ রাইটিংটা আপনারা কয়েকটা জায়গায় দিতে পারেন। ডেট অফ রাইটিং আপনি চাইলে এখানে দিতে পারেন, ডেট অফ রাইটিং আপনি চাইলে এখানে নিচে দিতে পারেন, অথবা ডেট অফ রাইটিং আপনি চাইলে এরকম এই যে মাঝখানে যেখানে দেওয়া আছে এখানেও আপনি দিতে পারেন। টোটালি আপ টু ইউ। আমি সাধারণত নিচে সিগনেচারের পরে দিই, আপনি চাইলে ওখানে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, বাট কোনো না কোনো একটা জায়গায় দেওয়া চাই আর কি, দিয়ে কোনো একটা জায়গায় দিলেই হবে, এই তিন জায়গার যে কোনো এক জায়গায়। আচ্ছা, দেন ডেট অফ রাইটিং এর পরে যেটা লাগবে সেটা হচ্ছে যে যার কাছে পাঠাবেন। তো এতক্ষণ ছিল হচ্ছে প্রেরকের ডিটেলস, তো ইউ আর দ্য প্রেরক, ইউ আর দ্য সেন্ডার। আর এখন আপনি দিবেন হচ্ছে রিসিভারের ডিটেলস, যে প্রাপক। আমরা ছোটবেলায় মনে আছে, ছোটবেলায় আমরা ইয়েতে এই বাংলা দ্বিতীয় পত্রেই তো মনে হয়, বাংলা দ্বিতীয় পত্রে আমরা যে পত্র লিখন লিখতাম না, ওই যে পিতার কাছে টাকা চাইয়া পত্র লিখো, হ্যাঁ, তারপরে যে পরীক্ষায় ভালো ফলাফলের সুখবর জানাইয়া পত্র লিখো, মনে আছে? আমরা সবাই পরীক্ষায় ফার্স্ট হইতাম ওরকম পত্র লিখতে গেলে।
হ্যাঁ, পরীক্ষায় প্রথম হইয়া জানাইতেছি, হ্যাঁ অমুক 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 ইয়েতে উত্তীর্ণ হইয়াছি, আরো কি জানি লিখতাম। ও মাই গড, খুব সিলি লাগে এখন চিন্তা করলে। এনিওয়েজ, সো ওখানে ওই যে নিচে একটা খাম আঁকা লাগতো, তাই না? খামের জন্য আবার আমাদের স্কুলে যে, আমি জানি না আপনাদের স্কুলে কার কিরকম ছিল, আপনারা কিরকম পাইছেন, বাট আমাদের সময় স্কুলে ইয়ে ছিল, এই স্কুলের সিস্টেম ছিল যে 10 মার্কের ছিল হচ্ছে পত্র লিখন, 8 মার্ক হচ্ছে লেটারের উপরে, আর 2 মার্ক যদি আমি খাম না আঁকি তাহলে 2 মার্ক কেটে দিত। আমি জানি না আপনারা এরকম পাইছেন কিনা, বাট আমরা পেয়েছি। খাম আঁকতে হবে, খাম না আঁকলে 2 মার্ক কাটা। সো জি ভাইয়া। আপনারাও পেয়েছেন? আচ্ছা 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 না, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার সবসময় প্যাচ লেগে যেত যে প্রেরক কোন সাইডে আর প্রাপক কোন সাইডে লিখবো। তো মানে প্রেরক প্রাপক দুইটা উল্টা পাল্টা হয়ে যেত, কোনটা কোন সাইডে বসাবো। পরে একজন শিখাই দিয়েছিল যে প্রেরক হচ্ছে এই সরি, যে সাইডে ডাক টিকিট সেই সাইডে প্রাপক হবে। তারপর থেকে আর ঝামেলা হয়নি, তো মোটামুটি সলভ করা গেছিল আর কি। ওকে, সো এখানে আর এসব ঝামেলা নাই। এখানে উপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, নিচে হচ্ছে আপনি রিসিভারের অ্যাড্রেসটা দিবেন। সো এখন ব্যাপার হচ্ছে, এখন যদি কোম্পানির অ্যাড্রেস বা কোম্পানির কার কাছে যাবে বা কোন ডিপার্টমেন্টের কাছে যাবে এগুলো আপনার কিছুই জানা না থাকে, সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন? সেই ক্ষেত্রে অল্টারনেটিভ আছে, খুব ইজি। এখানে দেখেন, এই যে আমি যেখানে লিখছিলাম, এই দেখেন আমি এখানে কি লিখছিলাম, এখানে কোনো অ্যাড্রেস ফ্যাড্রেস দিইনি, আমি কি লিখছি, দ্য রিক্রুটিং কমিটি। হ্যাঁ, নিচে একটা কাজ করতে পারতাম, একটা কোম্পানির নাম দিয়ে দিতে পারতাম, বাট ওই কোম্পানিটার কোনো নাম নাই, এটা আউটসোর্স করা একটা কাজের জন্য অ্যাপ্লাই করছিলাম। সো এখানে কোম্পানি যদি থাকে তাহলে কোম্পানি রিক্রুটিং কমিটির নিচে আমি কোম্পানিটার নাম লিখে দিতে পারতাম। ধরেন আমি এসিআই কোম্পানিতে অ্যাপ্লাই করছি, তো আমি লিখতে পারতাম দ্য রিক্রুটিং কমিটি এসিআই বাংলাদেশ লিমিটেড। আর অ্যাড্রেসটা হয়তো দিয়ে দিতাম যে গাজীপুর অমুক ট্যান ট্যান হ্যান ত্যান হাবিজাবি, হ্যাঁ, বা কর্পোরেট অফিসের অ্যাড্রেসটা দিয়ে দিতাম। এখন গুগল করলে তো যে কোনো অফিসের অ্যাড্রেস পাওয়া যায়। ধরেন আপনি আরএফএল এ অ্যাপ্লাই করবেন, প্রাণ আরএফএল অ্যাপ্লাই করবেন, তো প্রাণ আরএফএল এর কর্পোরেট অ্যাড্রেস আপনি অবশ্যই গুগল করে বের করতে পারবেন। সো ডেফিনেটলি আপনি লিখলেন যে টু দ্য রিক্রুটিং কমিটি বা টু হুম ইট মে কনসার্ন, হ্যাঁ, বা টু দ্য এইচআর ম্যানেজার, এটাভাবে লিখতে পারেন। লিখে আপনি প্রাণ আরএফএল এর অ্যাড্রেসটা দিয়ে দিলেন, এটুকু তো করাই যায়, দেখতে ভালো লাগে আর কি। আচ্ছা, তো এটা চলে গেল। এখন আমরা আসতেছি দ্য বডি অফ দ্য লেটার। এই যে এখন থেকে আমরা যতটুকু দেখবো, যে ডিয়ার, ডিয়ার থেকে যেটা শুরু হয়েছে, ডিয়ার থেকে একদম এই যে সিনসিয়ারলি পর্যন্ত, এটাকে বলা হয় দ্য বডি অফ দ্য লেটার। তো আমরা এখন বডি নিয়ে আলোচনা করব, এতক্ষণ পর্যন্ত জাস্ট হাবিজাবি জিনিস নিয়ে আলোচনা করছি। তো প্রথমে সম্ভাষণ করতে হবে। তো সম্ভাষণটা যেটা বলছিলাম, যেটা পার্সোনালাইজ করা যায়, যদি ইফ ইউ ক্যান ফাইন্ড আউট দ্য নেম, আপনি যদি নামটা কালেক্ট করতে পারেন তাহলে আপনি এটাকে করতে পারবেন। বাট এটা ছাড়া আম, এই যদি আপনার নাম দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন না। ওকে, সো আপনার যদি নাম না দেওয়া থাকে সেটা করতে তাহলে আপনি এটাকে ইউজ করতে পারবেন না। আর যদি ধরেন আপনি কোনোভাবে নামটা ফাইন্ড আউট করতে পারেন, যেটা বললাম যে আপনি ধরেন ওখানে কল দিলেন, ওই কোম্পানিতে কল দিলে অনেক সময় রিসেপশন থেকে নামটা কালেক্ট করা যায়। আমি এক সময় করছি, ট্রাই করে দেখতে পারেন। যদি ট্রাই করে বের করা না যায় বা দিতে না চায় তারা, সেক্ষেত্রে দরকার নাই। সেক্ষেত্রে আপনি যেটা হচ্ছে জেনেরিক নাম দিবেন। যেমন আমি এখানে দিছিলাম, দেখেন, ডিয়ার কনসার্নড। একটা জিনিস এখানে সবাই ভুল করে, অনেক মানুষ, অনেক শিক্ষিত মানুষ, অনেক উচ্চ শিক্ষিত মানুষকে এই জিনিসটা ভুল করতে দেখি। সেটা হচ্ছে সবাই লেখা হচ্ছে ডিয়ার, হয় এটা লেখে ডিয়ার, এটা লেখে, অথবা লেখা হচ্ছে এটা। আর আমি লিখি এটা। আর আপনাদের কাছে কোনটা কারেক্ট মনে হয় তিনটার মধ্যে? আমাকে একটু বলেন, এই তিনটার মধ্যে কোনটা কোনটা কারেক্ট? থার্ড ওয়ান। দ্য থার্ড ওয়ান। আচ্ছা, আর কেউ? ভাই ইটস মোস্ট অবভিয়াস আপনারটাই কারেক্ট। এটা কি আমি লিখছি এই জন্য? না না না, ভালো করে দেখেন, ভালো করে দেখে বলেন। ভাইয়া সেকেন্ডটা মনে হচ্ছে। সেকেন্ডটা মনে হচ্ছে। আচ্ছা, এই তো একজন পাওয়া গেছে। আচ্ছা, আর কেউ? আচ্ছা, একটা জিনিস এক্সপ্লেইন করি। দেখেন, কনসার্নের দুটা মিনিং আছে। কনসার্ন মানে, মানে বিজনেসের ক্ষেত্রে কনসার্নের মানে হচ্ছে যে সিস্টার কনসার্ন, বা একটা উপসংঘ বা একটা উইং আর কি। ধরেন প্রাণ আরএফএল কি করলো, চিন্তা করলো যে তারা এখন খাবার দাবার বেচবে, তো তারা টেস্টি ট্রিটস নামে একটা নতুন কোম্পানি খুললো। তো টেস্টি ট্রিটটা কি? এটা হচ্ছে প্রাণ আরএফএল এর একটা উইং বা এটা একটা কনসার্ন, এফএমসিজি একটা কনসার্ন।
তো ডিয়ার কনসার্ন যখন আপনি লিখতেছেন তখন কি অ্যাকচুয়ালি কোনো মানুষকে আপনি সম্বোধন করতেছেন? নো, আপনি সম্বোধন করতেছেন একটা বিজনেস কনসার্নকে। তো ডিয়ার কনসার্ন তো একটা মানুষের ক্ষেত্রে হইতে পারে না। তো ডিয়ার কনসার্ন যেহেতু হইতে পারে না, তাহলে ডিয়ার কনসার্নসও হইতে পারে না, কারণ ডিয়ার কনসার্নের প্লুরাল হচ্ছে কনসার্নস, তার মানে হচ্ছে মাল্টিপল বিজনেসকে আপনি অ্যাড্রেস করতেছেন। বাট আপনি কাকে অ্যাড্রেস করতেছেন? যে ব্যক্তি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কনসার্নড। হ্যাঁ, কনসার্নটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যে ব্যক্তি এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কনসার্নড তাকে আপনি অ্যাড্রেস করতেছেন। তো এই জন্য আমাদের লেখা উচিত হচ্ছে ডিয়ার কনসার্ন। তো যারা কনসার্ন লেখে এবং কনসার্নস লেখে ওটা ভুল হবে, হচ্ছে ডিয়ার কনসার্ন। এই মিস্টেকটা অনেক জায়গায় আপনি দেখবেন। মনে থাকবে এটা? ডিয়ার এর পরে কি হবে? যদি আপনি কনসার্ন দিয়ে কিছু লিখতে চান আর কি, তাহলে ডিয়ার এর পরে হবে হচ্ছে ডিয়ার কনসার্ন। এখন অনেকে যে ডিয়ার কনসার্নটা কি জন্য বললাম, যে অনেকে স্যার, ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম লেখে। তো এখন ব্যাপার হচ্ছে যে ডিয়ার স্যার ম্যাডামে ঝামেলা লাগতে পারে। আপনার রিক্রুটার যদি মহিলা হন, আপনার এইচআর যিনি আপনার ইন্টারভিউ নেবেন তিনি যদি মহিলা হন, আর তার মধ্যে যদি একটু পরিমাণে ফেমিনিজম থাকে, তাহলে আবার ঝামেলা হয়ে যেতে পারে। ওকে, আবার ধরেন ডিয়ার নাম দেওয়ার ক্ষেত্রেও হয়তো একটু ঝামেলা হতে পারে। নামের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি যদি নাম ধরেন পেয়ে গেলেন, ধরেন আপনি যার কাছে লেটারটা পাঠাবেন বা এইচআর এর দায়িত্বে যিনি আছেন তার নাম ধরেন রাশেদুল হক। তো এখন আপনি যখন রাশেদুল হককে অ্যাড্রেস করবেন তখন আপনার লেখা উচিত কি? ডিয়ার, আমি কয়েকটা অপশন দিচ্ছি, আপনারা এখান থেকে চুজ করবেন। ডিয়ার মিস্টার রাশেদ, নাকি ডিয়ার মিস্টার রাশেদুল, নাকি ডিয়ার মিস্টার হক, নাকি রাশেদুল হক। এই যে চারটা অপশন দিলাম, হ্যাঁ, এই চারটা অপশন থেকে কোনটা কারেক্ট আমাকে একটু বলো। লাস্ট ডিয়ার ওয়ান। মিস্টার হক। ভাইয়া লাস্ট ওয়ান। লাস্ট ওয়ান। লাস্ট আচ্ছা আচ্ছা মিস্টার হক। আচ্ছা, তুমি আপনার একটু লাইট চালাই যাও। আপনার একটু নাম্বারগুলো লেখেন, যে কোনো 1 2 3 4 বা এরকম কিছু করে একটু লেখেন, যার যেটা কারেক্ট মনে হচ্ছে একটু চ্যাট বক্সে লেখেন। 4, আচ্ছা, লাস্ট, আচ্ছা, 4 4 3 4, ওকে, 4 4, ওকে ওকে 3 4, আচ্ছা, কারো 3 মনে হচ্ছে, ওকে ওকে, কারো 4 মনে হচ্ছে, ওকে কুল। তো 3 আর 4 এর মধ্যে আছে, দ্যাটস গুড, দ্যাটস অ্যাকচুয়ালি গুড নিউজ। আচ্ছা, সো এখন যেটা হচ্ছে যে এখানে কারেক্টটা হচ্ছে নাম্বার 3, ডিয়ার মিস্টার হক। কারণ যখন আপনি জনাব বলে সম্বোধন করতেছেন তখন শেষ নাম দিয়ে সম্বোধন করতে হয়, এটাই সিস্টেম। হ্যাঁ, কারণ হচ্ছে ডিয়ার মিস্টার রাশেদ, রাশেদটা হচ্ছে রাশেদুল হকের ডাকনাম হচ্ছে রাশেদ বা রাশেদুল, হকটা হচ্ছে তার বংশনাম। তো আমরা জনাব দিয়ে বংশ নেম যেটা যেটা ফ্যামিলি নেম সেটা দিয়ে, মানে বংশ নাম যেটা বা সার নেম যেটা হয় সেটা দিয়ে আমরা সাধারণত সম্বোধন করি। যেমন আমার নাম যদি লিঙ্কন হাসান হয় তাহলে আমার হবে মিস্টার হাসান, মিস্টার লিঙ্কন না কিন্তু, কারণ লিঙ্কন হচ্ছে আমার ডাকনাম। বুঝা গেল ব্যাপারটা? সো ধরেন ধরেন সালমা জান্নাত। তো এই নাম, আপনার নামটা অবশ্যই একটু অন্যরকম, বাট এনিওয়েজ, তো সালমা জান্নাতকে যদি আমি লিখতে তাহলে ডিয়ার মিস জান্নাত। সালমাটা কারণ তার প্রথম দিকে আছে, তো ওইটা আমি ধরে নিতে হবে যে এটাই তার ডাকনাম, স্ট্রাকচার অনুযায়ী আর কি। তামান্না ইয়াসমিন, তো আমাকে হয়তো বলতে হবে ডিয়ার মিস ইয়াসমিন, ওকে, মিস ইয়াসমিন। আর এখন আরেকটা ব্যাপার আছে, মিস অথবা মিসেস। হ্যাঁ, এখন যেটা হচ্ছে এখনকার কর্পোরেট কালচারে মিসেসটা ইউজ করা হয় না, এটা হচ্ছে অবসোলিট। কারণ এখন প্রচুর সিঙ্গেল মম আছে, অনেক সিঙ্গেল মাদার্স আছে, অনেক ডিভোর্সিও থাকে এবং বিদেশে এটার পার্সেন্টেজ অনেক বেশি। তো এখন এই যে মিস এবং মিসেস এটা তো অনেক অফেন্ডেড হয়, তো এই জন্য সবাইকে মোটামুটি এমএস মেসি লেখা হয়, এমআরএসটা এখন আর লেখে না, মিসেসটা এখন আর লেখে না। বুঝে গেল ব্যাপারটা? আর মিস্টার তো মিস্টারের জায়গায় মিস্টার আছে, দ্যাটস ফাইন। বাট মিস এবং মিসেসের মধ্যে যে ইয়েটা ছিল সেটাকে এখন আরো কম সিম্পলিফাই করে ফেলা হয়েছে। যেটা হচ্ছে যে মিসেসটা এখন আর ইউজ করা হয় না, এখন মিস ইউজ করা হয় সবার জায়গায়, সবার ক্ষেত্রে। বুঝে গেল ব্যাপারটা? সো এই হচ্ছে নামের ব্যাপার। তো হ্যাঁ, কেউ কিছু বলবেন বা কিছু জিজ্ঞেস করবেন? কারো কোনো প্রশ্ন ছিল?
এনিওয়ান? ভাইয়া মিস্টার এন্ড মিসেস নিয়ে যে কথাটা বলছেন সেটা একটু আরেকবার রিপ্লে করেন, শুনি নাই। মিস্টার এবং মিসেস এর কথা বলি নাই, মিস এবং মিসেস এর কথা বলছি। সেটা হচ্ছে যে আগে যেমন যেটা হতো যে যারা অবিবাহিত তাদেরকে মিস বলা হতো, আর যারা বিবাহিত তাদেরকে মিসেস বলা হতো। এখন আর এই জিনিসটা করা হয় না। এখনকার কর্পোরেট কালচারে শুধু এমএস, মিস ইউজ করা হয়। এমআরএসটা এখন আর ইউজ করা হয় না, কারণ অনেক সিঙ্গেল মাম আছে, অনেক ডিভোর্সি আছেন, হ্যাঁ, অনেক উইডো আছেন। সো সেই ক্ষেত্রে এখন আর ভেদাভেদ করা হয় না, এইসব এটাকে এখন ডিসক্রিমিনেশন হিসেবে ধরা হয়। তো এই জন্য এখন এমএস, মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র এমএস এটাই ইউজ করা হয়, এমআরএসটা এখন আর ইউজ করা হয় না। বুঝা গেল? ভাইয়া তাহলে MST এটা কি? এমএসটি ওটা তো হচ্ছে মোসাম্মত, ওটা আলাদা জিনিস। ওই যে আমরা বাংলা যেটাকে মোসাম্মত বলি না, ওটাকে এমএসটি দিয়ে লেখা, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ওটা নামেরই একটা অংশ হ্যাঁ, ওটা না, মোসাম্মত। ইয়া আর এক্স্যাক্টলি, এটা ওটা হচ্ছে নামের একটা অংশ। আর এটা হচ্ছে এটা হচ্ছে সম্বোধন, জনাব হ্যাঁ অথবা জনাবা। ইয়া সম্বোধন, হ্যাঁ, ইয়া 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 এটা অ্যাড্রেসিং স্টাইল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কারেক্ট। সো আমরা তাহলে ইউজ করবো হচ্ছে হয় মিস্টার অথবা হচ্ছে মিসেস, মিস। কিন্তু যে মিসেস যেটা এমআরএস, ওটা এখন আর ইউজ করা হয় না, ওটা আর ইউজ করবেন না আপনারা। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো সম্বোধনের এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। আর এখন আমরা আসি ফার্স্ট প্যারাগ্রাফ। এখন এখানে প্রথমে 3 প্যারাগ্রাফ স্ট্রাকচারটা আমি আপনাদের দেখাই, তারপরে যখন আমরা ওই আরেকটা স্যাম্পল যখন আমরা অ্যানালাইজ করব তখন আমরা 4 প্যারাগ্রাফ স্ট্রাকচারটা দেখব। তো 3 প্যারাগ্রাফ স্ট্রাকচার যেটা, প্রথম প্যারাগ্রাফে যেটা থাকবে, প্রথম প্যারাগ্রাফে জাস্ট একটা লাইনই যথেষ্ট, জাস্ট একটা লাইন। একটা লাইনে 3টা জিনিস থাকতে হবে। ফার্স্ট অফ অল যেটা থাকা লাগবে সেটা হচ্ছে যে দ্য পজিশন দ্যাট ইউর অ্যাপ্লাইং ফর, দ্য ডেজিগনেশন দ্যাট ইউর অ্যাপ্লাইং ফর, সেটা অবশ্যই মেনশন করা থাকা লাগবে, না হলে তো বোঝা যাবে না যে আপনি কি জন্য এখানে কভার লেটার লিখতেছেন, ওয়াই আর ইউ রাইটিং দ্য সাইন। সো the name of the position has to be mentioned in the first sentence, ফার্স্ট প্যারাগ্রাফ। এবং ফার্স্ট প্যারাগ্রাফে জাস্ট একটাই সেন্টেন্স লিখবেন, ওখানে যে পজিশনে অ্যাপ্লাই করছেন সেই পজিশনের নামটা লিখতে হবে। দেন সেকেন্ডলি যেটা লিখতে হবে সেটা হচ্ছে যে এই অ্যাডভার্টাইজমেন্টটা, জবের ভ্যাকেন্সিটার ব্যাপারে আপনি কোথা থেকে শুনছেন, বিডি জবস থেকে হোক, লিঙ্কডইন থেকে হোক, নিউজ পেপার থেকে হোক, যেখান থেকে হোক, সোর্সটা জানাতে হবে ওখানে। আর কত তারিখের অ্যাডভার্টাইজমেন্ট ছিল এটা, এই 3টা জিনিস। তো ফার্স্ট প্যারাগ্রাফে একটাই লাইন থাকবে, কি কি মেনশন করবেন বললাম। 1 নাম্বার হচ্ছে দ্য ডেজিগনেশন দ্যাট ইউ আর অ্যাপ্লাইং ফর, নাম্বার 2 হচ্ছে যে কোথায় আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দেখছেন, আর নাম্বার 3 হচ্ছে দ্য ডেট অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট। বুঝে গেল? যেমন না, যেমনটা এখন বলি না, যেমনটা আমরা স্ট্রাকচারে গেলেই দেখতে পাবো, ওটা স্ট্রাকচারে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আর এখন সেকেন্ড প্যারাগ্রাফে আসি। তো ফার্স্ট প্যারাগ্রাফে আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু লাগবে না, ফার্স্ট প্যারাগ্রাফে জাস্ট একটা লাইন যথেষ্ট। এখন আমরা আসি সেকেন্ড প্যারায়। তো সেকেন্ড প্যারায় আপনি কি লিখবেন? সেকেন্ড প্যারায় প্রথমে আপনি আপনার স্কিল ভাই মেনশন একটা করবেন। কোশ্চেন করতে হ্যাঁ জি, পারি? বলেন। আচ্ছা, সাপোজ এখানে আপনি যেমন বলতেছেন যে কোনো একটা জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আমরা সেই ইনফরমেশনটা রেফারেন্স হিসেবে ইউজ করতেছি, যে হুম অমুক জায়গা থেকে আমি জানতে পারছি। হুম কিন্তু যদি র্যান্ডম এমন কোনো হয় যে কোনো সোর্স নাই, বাট সামহাউ সে কারো কাছ থেকে শুনে আমি একটা অ্যাপ্লাই করছি, হুম হুম তো হুম সেই ক্ষেত্রে আমি কি ইউজ করব? গুড কোয়েশ্চেন। সেই ক্ষেত্রে ওই 2টা জিনিস দরকার নাই। যেমন এই যে দেখেন এখানে আমি এই জন্য এটা আমি খুলে রাখছি। এখানে দেখেন আমি জাস্ট একটা লাইন লিখছি যে আই এম রাইটিং টু অ্যাপ্লাই ফর দ্য পজিশন অফ সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ। কারণ এই জবটা আমি পাইছি হচ্ছে লিঙ্কডইনে, একজন আমাকে রেফার করছিল সেই জন্য। বাট ওটা অ্যাকচুয়ালি মেনশন করার মতো কোনো সোর্স না, হ্যাঁ, বিকজ সামওয়ান এলস অ্যাকচুয়ালি পয়েন্টেড দিস থিং আউট টু মি। তো এখানে আমি এই জন্য এখন আর সোর্স আর ডেটটা দিই। বাট আপনি যদি বিডি জবস থেকে বা নিউজ পেপার থেকে অথবা ধরেন অন্য কোনো জব পোর্টাল থেকে যদি কোনো জবটা দেখে আপনি অ্যাপ্লাই করে থাকেন এবং ওখানে যদি একটা ডেট দেওয়া থাকে, তাহলে আপনি ওটা মেনশন করেন। আদারওয়াইজ যদি ইনফর্মাল কোনো সোর্স হয় তাহলে দরকার নাই, এই জন্য আমি এটা খুলে রাখছি। থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ আ ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরাইট, সো এটা গেল। তো ওই যে দেখেন আমার ফার্স্ট প্যারাগ্রাফ, এই জন্য ভালো হয়েছে এটা মেনশন করে, আমার ফার্স্ট প্যারাগ্রাফে দেখেন একটাই লাইন, এই একটা লাইনই যথেষ্ট যে আপনি কোথায় অ্যাপ্লাই করতেছেন। ইটস অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। এখন আমরা আসি সেকেন্ড ভাই প্যারাগ্রাফে। আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না, বাট আই এম শেয়ারিং দ্য স্ক্রিন। আপনারা বাকিরা কেউ কি দেখতে পাচ্ছেন না? যাচ্ছে ভাইয়া। না ভাইয়া দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যারা আপনি মনে হয় আমার মানে আমি আমার প্রোফাইলের উপরে হয়তো ক্লিক করে আছেন, আপনি আমার স্ক্রিনটাতে ক্লিক করেন তাহলে দেখতে সুবিধা হবে। এই যেখানে আই এম শেয়ারিং দ্য স্ক্রিন। হ্যাঁ, আমার এখানেও তো আমি জানি না রেকর্ডিং এর কি অবস্থা। শিওর শিওর।
এটা কি বলবো, মশা কামড়াচ্ছে, এই করতেছে। ওকে, সো ইয়া, সরি অ্যাবাউট দ্য ইন্টারাপশন। সো যেটা বলছিলাম, আপনি আমার এই যে এখানে যে এই ইমামুল হাসান, ইমামুল হোয়াট ইজ ইট, আমাদের আগের আইডিটা ডিসলভ করে দেওয়া হয়েছে, নতুন আইডি দেওয়া হয়েছে অফিস থেকে। সো এখানে আমার নাম হচ্ছে ইমামুল হাসান লিঙ্কন। তো ইমামুল হাসান ইমামুল আমার নাম কি হলো আই ডোন্ট নো। এটা নিয়ে তো ঠিক করতে হবে। যাই হোক, তো এই যে আমার প্রেজেন্টেশন, এটাতে ট্যাপ করেন তাহলে ইউ আর গানা বি এবল টু সি মাই স্ক্রিন। যেমন এই যে এখানে যদি আমি এখন ট্যাপ করি আমার স্ক্রিনটা চলে আসবে। আচ্ছা, এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন, আম, আমার ফার্স্ট প্যারাগ্রাফে জাস্ট এই একটা লাইনই যথেষ্ট, এই একটা লাইনই আছে। ওকে, আর 2 নম্বর হচ্ছে যে এই যে সেকেন্ড প্যারাগ্রাফটা হচ্ছে আসল। আমার সেকেন্ড প্যারাগ্রাফটা দেখেন, এখানেই সব আসল কথাবার্তা লেখা, এবং এখানে স্ট্রাকচারও দেখেন তাই লেখা আছে। সেকেন্ড প্যারাগ্রাফে কি কি থাকতে হবে? রেফার দ্য রিডার টু দ্য এনক্লোজড রেজুমে গিভিং অ্যাডিশনাল ইনফরমেশন কনসার্নিং ইউর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইন্টারেস্ট। সো বেসিক্যালি এখানে প্রথমে আপনাকে স্কিলগুলো মেনশন করতে হবে। আমরা সাধারণত কি করি, আমরা শুরু করি আমি এসএসসি দিয়েছি অমুক সালে, এইচএসসি দিয়েছি অমুক সালে, আমার গ্র্যাজুয়েশন অমুক জায়গায়, আমার এত বছর এক্সপিরিয়েন্স আছে, বাট স্কিলের কোনো কথাবার্তা নাই। বাট অ্যাকচুয়াল মানে এক্সপার্টরা যেটা বলে, বা এক্সপার্ট অ্যাপ্রোচ যেটা, এটা হচ্ছে প্রথমে আপনার স্কিলগুলো অবশ্যই মেনশন করবেন। ইউ আর গানা বি এক্সপ্লেইনিং ইউর স্কিলস ফার্স্ট। আপনাকে আপনার স্কিলগুলো প্রথমে মেনশন করতে হবে। তো এবং সেকেন্ড প্যারাগ্রাফের সবচেয়ে ভ্যালুয়েবল বিষয় হচ্ছে আপনার আম, সবচেয়ে প্রাইমারি স্কিল যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিল যেটা, সেটা আপনাকে আগে মেনশন করতে হবে। প্রত্যেকের ভিন্ন ধরনের স্কিল আছে। ভিন্ন ধরনের স্কিলের মধ্যে কোনোটা দেখা যাবে যে বেশি ইম্পর্টেন্ট, কোনোটা দেখা যাবে একটু কম ইম্পর্টেন্ট। সো বেশি ইম্পর্টেন্ট স্কিল যেটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটাই হচ্ছে আপনার প্রাইমারি স্কিল ওই জবের জন্য। তো সেটা আপনাকে আগে মেনশন করতে হবে। যেমন ধরেন একটা সিম্পল জিনিস বলি, ধরেন আপনি একটা কোম্পানিতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে জয়েন করবেন, বা ধরেন এজেন্সিগুলা, অ্যাডভার্টাইজিং এজেন্সি বা মার্কেটিং এজেন্সিগুলা, ডিজিটাল মার্কেটাররা সাধারণত যেখানে কাজ করে, এখানে অ্যাডভার্টাইজিং এজেন্সিগুলো আছে। তো অ্যাডভার্টাইজিং এজেন্সিতে ধরেন আপনি অ্যাকাউন্ট হোল্ডার বা অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জয়েন করবেন। অ্যাকাউন্ট ম্যানেজারদের কাজ হচ্ছে, তাদের কাজ হচ্ছে সেল করা, প্লাস যেসব বিজনেসগুলো আসে বিভিন্ন সাহায্যের জন্য বা বিভিন্ন বিজনেস কোয়ারিজ নিয়ে যে বিজনেস কোম্পানিগুলো আসে, তাদের প্রয়োজনটা বোঝা এবং তাদেরকে সেই অনুযায়ী সলিউশন দেওয়া, দেন আপনার টিম থেকে সেই কাজটা বের করে আনা। ওকে, এই কাজটাই তারা করে। সো এখন অ্যাকাউন্ট ম্যানেজারের মূল দায়িত্বটা কি? অ্যাকাউন্ট ম্যানেজারের মূল দায়িত্বটা ইজ কাইন্ড অফ লাইক আ প্রজেক্ট ম্যানেজার। ওকে, সো আপনার কি থাকতে হবে? আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স থাকতে হবে বা আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস থাকতে হবে। সো সেটাই হচ্ছে আপনার প্রাইমারি স্কিল। আবার আরেকটা অন্য এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি যদি বলি যে যদি ধরলাম যে আপনি একটা সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করবেন একটা রিটেল স্টোরে। তো রিটেল স্টোরে তো আপনার সামনাসামনি মানুষের সাথে কথা বলে, ফেস টু ফেস কথা বলে সেল করতে হবে। আপনি তো ফোন করে সেল করতে পারতেছেন না বা অনলাইনেও সেল করতে পারতেছেন না। তো আপনার ওখানে ফেস টু ফেস সেল করার যে ক্ষমতাটা, সেটা আপনার থাকতে হবে। সো অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ যখন আপনি অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনার ওই স্কিলটা প্রথমে মেনশন করতে হবে যে আই হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স, বা আই এম ভেরি গুড অ্যাট ফেস টু ফেস সেলস, বা আই এম ভেরি কমফোর্টেবল উইথ সেলিং ফেস টু ফেস, অর আই এম কমফোর্টেবল ইন সেলিং ফেস টু ফেস উইথ দ্য কাস্টমার, টু দ্য কাস্টমার। ওকে, সো আপনাকে এভাবে প্রাইমারি স্কিলটা আগে ডিসাইড করতে হবে। তো দেখবেন যে প্রত্যেকটা জবে অ্যাপ্লাই করতে গেলে প্রত্যেকটা জবের জন্য একটা প্রাইমারি রিকোয়ারমেন্ট থাকে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা ছাড়া ওই কাজটা করা সম্ভব না বা ওই দায়িত্বটা পালন করা সম্ভব না। সেটা থাকবে সবার শুরুতে। আর দেন আপনি কয়টা স্কিল মেনশন করবেন? আপনি স্কিল মেনশন করবেন হচ্ছে 3 থেকে 5টা। মিনিমাম 3টা স্কিল আপনি মেনশন করবেন, অথবা ম্যাক্সিমাম 5টা। 5টার বেশি দেওয়ার দরকার নেই, কারণ 5টা বেশি স্কিল দিলে অনেক সময় দেখা যেতে পারে যে আপনাকে ওভার কোয়ালিফাইড হিসেবে গণ্য করা হচ্ছে। এবং কর্পোরেট ল্যাঙ্গুয়েজে বা এইচআর এর যে ভার্নাকুলার্স আছে বা এইচআর এর যে পলিসি আছে, এইচআর পলিসি অনুযায়ী সাধারণত ওভার কোয়ালিফিকেশন ইজ অলসো আ ডিসকোয়ালিফিকেশন। তো আমি যেটা দেখছি বিভিন্ন ট্রায়াল এন্ড এররের মাধ্যমে, যেটা আমি এস্টাবলিশ করতে সক্ষম হয়েছে, সেটা হচ্ছে যে 3 থেকে 5টা স্কিল মেনশন করা অনেক, দ্যাটস গুড এনাফ। এবং 3 থেকে 5টা স্কিলের বেশি লাগেও না সাধারণত, দিস ইজ গুড এনাফ। তো আপনি ধরেন 3টা স্কিল যদি মেনশন করেন, তাহলে একটা স্কিল হবে হচ্ছে আপনার প্রাইমারি, বাকি 2টা হবে হচ্ছে সাপোর্টিং স্কিল। আবার যদি আপনি ধরেন 5টা স্কিল মেনশন করেন, সেক্ষেত্রে একটা থাকবে হচ্ছে প্রাইমারি, যেটা আপনি শুরুতে মেনশন করবেন, আর 4টা থাকবে হচ্ছে আপনার সাপোর্টিভ। ওকে, সো এই হচ্ছে আপনার স্কিলের ব্যাপার। স্কিলের পরে সেকেন্ড প্যারাগ্রাফে, স্কিল পার্টের পরে আপনি যাবেন হচ্ছে আপনার অ্যাচিভমেন্টের ব্যাপারে বা আপনার এক্সপিরিয়েন্সের ব্যাপারে। তো আপনি বলবেন যে আমার 3 বছরের এক্সপিরিয়েন্স আছে, বা আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমার 9 বছরের এক্সপিরিয়েন্স আছে, হোয়াট এভার।
আর দেন হচ্ছে আপনি যাবেন হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনে, যে আমার এই বিষয়ে গ্র্যাজুয়েশন করা আছে। এসএসসি এইচএসসি এগুলো দেওয়ার দরকার নাই। আপনার যদি কোনো আপনার ওই রিলেটেড যদি গ্র্যাজুয়েশন থাকে সেটা মেনশন করতে পারেন। হায়ার স্টাডিজ যদি থাকে, পোস্ট গ্রাজুয়েট বা অ্যাডভান্স ডিপ্লোমা, সেটা আপনি দিতে পারেন। এক্সটেন্সিভ কোর্স করা থাকলে সেগুলো দিতে পারেন। আবার যেমন ধরেন আপনারা এখন কোরাসটাস থেকে ডিজিটাল মার্কেটার হিসেবে বের হবেন, তো আপনারা এটাও মেনশন করতে পারেন যে আই হ্যাভ ডান অ্যান এক্সটেন্সিভ কোর্স ইন ডিজিটাল মার্কেটিং ফ্রম কোরাসটাস বাংলাদেশ আন্ডার দ্য WSDFM প্রজেক্ট গভর্ন বাই দ্য গভর্নমেন্ট অফ নেদারল্যান্ডস। কারণ এটা নেদারল্যান্ডস গভর্নমেন্টের দ্বারা এটা পরিচয়, এই নেদারল্যান্ড যে গভর্নমেন্ট আছে তারা এই জিনিসটাকে মনিটর করে। সো এটা একটা ভ্যালু আছে। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট দ্য ভ্যালু ইয়োরসেলফ। তো এটা আপনারা অবশ্যই মেনশন করতে পারেন। আর ফাইনালি যদি আপনার মিডল প্যারাগ্রাফের একদম শেষের 1-2 লাইনে আপনি যদি আপনার স্পেশাল কোনো অ্যাচিভমেন্ট থাকে ওই জব রিলেটেড, সেটা আপনি মেনশন করতে পারেন। যেমন ধরেন আপনি বাংলা লিঙ্কে ধরেন সেলসে কাজ করতেছেন, তো আপনি চিন্তা করলেন বাংলা লিঙ্কে অনেকদিন কাটাইলাম, এখন রবি কোম্পানিটা খুব ভালো করতেছে, আমি রবির সেলস ডিপার্টমেন্টে গিয়ে জয়েন করব। তো আপনি বললেন যে আপনি রবিকে যখন আপনি রবির ওখানে যখন আপনি সিভি বা কাভার লেটার সেন্ড করবেন, আপনি ওখানে কাভার লেটারে লিখলেন যে আমি বাংলা লিঙ্কে 2বার সেলস পার্সন অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড পাইছি। সো দ্যাটস আ ভেরি গুড অ্যাচিভমেন্ট, দ্যাটস আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট। আপনি অবশ্যই ওটা মেনশন করতে পারেন। সো এরকম অ্যাচিভমেন্ট যদি থাকে তাহলে দিতে পারেন। বাট ওরকম অ্যাচিভমেন্ট দিয়ে না, ধরেন আপনি স্কুলে থাকতে ক্লাস 4-এ থাকতে ধরেন আপনি স্পোর্টসে অংশগ্রহণ করছেন, ওখানে আপনি একটা ব্রোঞ্জ মেডেল পাইছিলেন, 3য় স্থান অধিকার করছিলেন দৌড় প্রতিযোগিতায়। এখন ব্যাপার হচ্ছে যে ওখানে প্রতিযোগীও 3জনই ছিল। তো এরকম অ্যাচিভমেন্ট ওখানে দেওয়ার দরকার নেই। সো আই উড সে যে যদি জব রিলেটেড কোনো অ্যাচিভমেন্ট থাকে বা স্পেশাল কোনো কোয়ালিফিকেশন থাকে সেটা আপনি মেনশন করতে পারেন। তো মিডল প্যারাগ্রাফে আমরা কি পাইলাম? প্রথমে আপনি দিবেন স্কিল, তার মানে হচ্ছে প্রথমে প্রাইমারি স্কিল, সঙ্গে 2-3টা সাপোর্টিং স্কিল, দেন হচ্ছে আপনার কত বছর এক্সপিরিয়েন্স, আর হচ্ছে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে ওই রিলেটেড, আর হচ্ছে আপনার ওই রিলেটেড কোনো স্পেশাল অ্যাচিভমেন্ট আছে কিনা। যদি অ্যাচিভমেন্ট থাকে তাহলে দিবেন, না দিলে নাই, না থাকলে নাই। আর যদি ধরেন আপনার জব এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ওটাও দিবেন না। জব এক্সপিরিয়েন্স যদি না থাকে তাহলে দিবেন না। সেই জায়গায় আপনি আপনার একাডেমিক ব্যাপারগুলো হাইলাইট করবেন যে আমি প্রজেক্ট করছি এটার উপরে, আমি থিসিস করছি এটার উপরে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর ওটা হচ্ছে ফ্রেশারদের জন্য আর কি, যেটা বললাম। আর ফাইনাল প্যারাগ্রাফ, তো ফার্স্ট প্যারাগ্রাফে আমরা কি বলছিলাম যে একটা লাইন লিখতে হবে। লাস্ট প্যারাগ্রাফে অ্যাকচুয়ালি একটা লাইনই যথেষ্ট। লাস্ট প্যারাগ্রাফে জাস্ট একটা লাইন লিখতে হবে যে টু ডিসকাস ফার্দার প্লিজ কল মি অ্যাট দিস নাম্বার। এর বেশি আর কিছু দরকার নেই। তো লাস্ট প্যারাগ্রাফে আমরা জাস্ট কল টু অ্যাকশন দিয়ে শেষ করে দিব। আমি ওইটাই লিখছি, দেখেন আমি আমার ইয়েটা দেখাই। এই যে এখানে আমি লিখছি প্লিজ ফিল ফ্রি টু ইমেল মি অর কল মাই সেল ফোন অ্যাট এত নাম্বার, আই হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন। জাস্ট এইটুকু লিখলেই হবে, আর কিছু লাগবে না। তো মেইন আপনাকে অ্যাকচুয়ালি দেখেন ফার্স্ট লাইনে লেখার কিছু নাই, লাস্ট লাইনেও লেখার কিছু নাই। আপনাকে লিখতে হবে জাস্ট, আপনার মাথা কাটাতে হবে শুধুমাত্র এই মিডল প্যারাগ্রাফটা নিয়ে, আর কিচ্ছু না, এইটুকু। আর ফাইনালি আপনি লিখবেন সিনসিয়ারলি আপনার বিশ্বস্ত হ্যান ত্যান হাবিজাবি। এই তো, অনেকে সিনসিয়ারলি লেখে, অনেকে রিগার্ডস লেখে, অনেকে বেস্ট রিগার্ডস লেখে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি বেস্ট রিগার্ডস লিখতে চান তাহলে আপনাকে লিখতে হবে এভাবে, বেস্ট রিগার্ডস, এভাবে লিখতে হবে। আর অনেকে যেটা হচ্ছে যে এইভাবে লেখে বেস্ট, এইভাবে লিখতে পারবেন না। বেস্ট রিগার্ডস যখন লিখবেন তখন পি এবং আর দুটোই বড় হাতের হতে হবে। ওকে, আচ্ছা, আর এছাড়া যদি সিনসিয়ারলি লেখেন বা শুধু রিগার্ডস লেখেন দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। আচ্ছা, স্ট্রাকচারটা কি বোঝা গেল? স্ট্রাকচারটা নিয়ে কারো কোনো সমস্যা বা কারো কোনো কনফিউশন? একটু পরে আমরা যখন এখন আমরা এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখেন এখানে লেখার জিনিস কিন্তু খুবই কম। ফার্স্ট প্যারাগ্রাফে তো কিছু লেখা লাগতেছে না, লাস্ট প্যারাগ্রাফেও কিছু লেখা লাগতেছে না। জাস্ট মিডল প্যারাগ্রাফে আপনার স্কিল, আপনার কোয়ালিফিকেশন, এটা জাস্ট মাথাটা খাটাতে হবে কোন জিনিসটা নিয়ে, যে কোন জিনিসটা আপনার এই জবের সাথে যায় বা কোন জিনিসটা আপনি হাইলাইট করতে চাচ্ছেন। আপনি যেই জবের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই রিলেটেড আপনার কাছে কি কি আছে বা কোন কোন জিনিসটা আপনি হাইলাইট করবেন, বাস দ্যাটস ইট। আপনি মাথা খাটায় মোটামুটি মিডল প্যারাগ্রাফটা কনস্ট্রাক্ট করতে পারলেই কেল্লা ফতে, আর কিছু করা লাগবে না। আচ্ছা, তো আমরা এটা নিয়ে আমরা এখন একটা স্যাম্পল অ্যানালাইসিস করব। তার আগে জাস্ট গিভ মি আ সেকেন্ড, একটু এক্সকিউজ মি, আমি একটু মাইকটা মিউট করতেছি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আচ্ছা, আমরা এখন স্ট্রাকচারটা একটু অ্যানালাইসিস করব। আচ্ছা, তো স্ট্রাকচার দেখে ফেলছি, আমরা স্যাম্পল থেকে এখন স্ট্রাকচারটা একটু ভালো করে বুঝবো। এখন এই যে কভার লেটারটা যেটা আমি আপনাদের দেখাবো, এটা আমার এক অস্ট্রেলিয়ান কলিগের কাছ থেকে নেওয়া। আমি এখানে নাম, ডেট সব কিছু চেঞ্জ করে দিয়েছি, বাট লেখাটা অ্যাকচুয়ালি ওনার ছিল। তো অস্ট্রেলিয়াতে ম্যাকডোনাল্ডসের খুব মানে মোটামুটি যারা
বিগিনার লেভেলে চাকরি বাকরি খুঁজে, ধরেন হাই স্কুল পাস করছে, হাই স্কুল পাস করেই চাকরি খুঁজছে, মানে একদম ফ্রেশার আর কি, বা অল্প বিস্তর কাজ করছে দেন একটা চাকরি খুঁজতেছে, তাদের জন্য ম্যাকডোনাল্ডস ইজ ভেরি লুক্রেটিভ। এবং ওখানে অল্প বয়স্ক ছেলে মেয়েদের রেখে দেয় খুব ইজিলি, কারণ হচ্ছে যে যাদের বয়স 18 হয় নাই তাদেরকে ম্যাকডোনাল্ডস থেকে এমপ্লয় করলে তাদের একটু সুবিধা, কারণ ম্যাকডোনাল্ডস তাদেরকে একটু অল্প স্যালারিতে রাখতে পারে। কারণ অস্ট্রেলিয়াতে আমি যেটা দেখছি যে স্টার্টিং স্যালারি হচ্ছে মানে ওখানে তো আওয়ারলি রেটে হিসাব করা হয়। আম, এইসব রিটেল বা ফুড ফুড পার্লার বা রেস্টুরেন্ট যেগুলো আছে এগুলাতে সাধারণত স্টার্টিং স্যালারি হয় $25 থেকে $26 পার আওয়ার। ওকে, তো যখন আন্ডার 18 ধরেন 16-17 বছরের কাউকে যদি নেয়, আন্ডার 18 যারা আছে তাদেরকে সাধারণত এরা $18 বা $19 নিয়ে নিতে পারে। আর আমরা যারা কর্পোরেট জব করতাম আমাদের স্টার্টিং স্যালারি ছিল হচ্ছে $19 পার আওয়ার। সো আই উইড সে যে যারা ওখানে রেস্টুরেন্টে কাজ করতো তারা আমাদের চেয়ে অনেক বেশি টাকা কামাইতো। আর অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি টাকা কামাইতে দেখছি হচ্ছে ইয়েদের, বারটেন্ডারদের। বারটেন্ডাররা প্রচুর, ওদের শুরুই হতো হচ্ছে $40 পার আওয়ার থেকে। ওকে, এবং ইভেন এক্সপার্ট এক্সপার্ট যারা এক্সপার্ট এক্সপার্ট যারা তারা $50-60 পার আওয়ারও ইনকাম করছে। আর এটা তো জাস্ট ইনকাম বললাম, প্লাস বারটেন্ডাররা তো টিপস টুপস পায়। সো ওটার জন্য আবার ওটার জন্য পড়াশোনা করতে হবে, মানে চাইলেই বারটেন্ডার হওয়া যায় না। বারটেন্ডার হতে গেলে আবার আরএসএল সার্টিফিকেট লাগে, এটা হচ্ছে রেস্ট্রিক্টেড সাবস্টেন্স লাইসেন্স, তো আরএসএল সার্টিফিকেশন লাগে। সো ওকে, সো এখানে এটা হচ্ছে যে আমার কলিগ উনি আর কি অ্যাকচুয়ালি একটা সময় ম্যাকডোনাল্ডসে অ্যাপ্লাই করার জন্য একটা কভার লেটার লিখছিলেন, সেটা আমি ওনার কাছে কালেক্ট করে রাখছিলাম। এনিওয়েজ, তো এখানে দেখেন শুরুতে কি লিখছে, ডেটটা দেখেন এই যে এই কর্নারে দিছে, তো আপনি চাইলে ডেটটা এখানে দিতে পারেন, এটা একটা সুন্দর স্টাইল, আপনি এখানেও দিতে পারেন অথবা চাইলে সিগনেচারের নিচে দিতে পারেন, টোটালি আপ টু ইউ। তো এখানে ক্লেয়ার রবার্টসন হচ্ছে যিনি কভার লেটারটা লিখতেছেন, তার মানে হচ্ছে প্রেরক। তো আমাকে একটু কাইন্ডলি বলেন যে ক্লেয়ার রবার্টসন, এই যে এই নামটা আমি এখানে লিখতেছি, ক্লেয়ার রবার্টসন। এখন আমাকে এটা বলেন, এটা মহিলা না পুরুষ? যার যার মনে হয় মহিলা বা ফিমেল, যাদের মনে হয় এটা ফিমেল তারা ফিমেল লেখেন, যার যার মনে হয় এটা মেল তারা মেল লেখেন, চ্যাট বক্সে লিখেন কাইন্ডলি। ফিমেল, আচ্ছা মেল, ফিমেল, ফিমেল, হ্যাঁ মেল, ফিমেল, আচ্ছা অনেকের ফিমেল মনে হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর আর বাকিরা কই? বাকিদের কি কোনো কিছু মনে হচ্ছে না? মেলও মনে হচ্ছে না, ফিমেলও মনে হচ্ছে না? আচ্ছা, জ্যাম ফাইলটা কি? জ্যাম বোর্ড কেন ইউজ করলে? আচ্ছা আপনি বুঝছি আপনি কি করছেন। আচ্ছা থাক। আচ্ছা, তো 50-50 দেখতেছি আমি, অনেকের মনে হচ্ছে মেল, অনেকের ফিমেল। আচ্ছা, এটার একটা ছোট্ট এক্সাম্পল দিই এখন, মানে ছোট্ট একটা সলিউশন দিই। ধরেন একটা নাম নিয়ে আপনার কনফিউশন আছে, এখন মেল না ফিমেল, কারণ বিদেশিদের সাথে কাজ করতে হবে তো ওদের নাম ধাম বোঝাটা বড় কঠিন। আমাদের মতো তো রহিমা জরিমা তো আর নাম না, বা আমাদের মতো তো সালাম কালাম জব্বার এরকম নাম না, তো তো একটু কনফিউশন হইতেই পারে। তো আমি যদি লিখি ক্লেয়ার রবার্টসন লিখে আমি যদি জাস্ট একটা গুগল করি, এই তো গুগল করে আমি যাবো হচ্ছে ইমেজেসে। এখানে দেখেন তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমিও এই কাজটা করছি। এক্স্যাক্টলি। সো দ্যাটস দ্য সিম্পল থিং। যখন কোনো নাম নিয়ে কনফিউশন হবে, অলওয়েজ ডু আ গুগল সার্চ। যখন আপনি দেখবেন যে প্রথম 2-3 রোয়ের মধ্যে কোনো পুরুষ মানুষ নাই, তাহলে বুঝে নেবেন অবশ্যই এটা ফিমেল। আর যদি দেখেন যে প্রথম 2-3 রোয়ের মধ্যে কোনো মহিলা মানুষের ছবি দেখা যায় না, তার মানে ধরে নেবেন এটা পুরুষ মানুষ। সিম্পল এজ দ্যাট। বুঝে গেল ব্যাপারটা? তখন যারা যারা মেল লিখছেন তারা হয়তো বা মোস্ট প্রবাবলি রবার্টসন নামটা দেখে ধোঁকা খেয়ে গেছেন, মনে করছেন যে রবার্টসন এটা তো পুরুষের নাম। আর রবার্টসন এটা তো ইয়েও হতে পারে, এটা তার হাজবেন্ডের নাম অথবা তার ফাদারের নাম হতে পারে, ফ্যামিলি নেম হতে পারে। যেমন আমাদের দেশের নাম হয় না যে রুনা খান, তো খান তো ছেলেদের নাম, বাট এটা তার হয়তো ফ্যামিলি নেম বা হাজবেন্ডের নেম, তাই না? এরকম হতেই পারে। তো এরকম ধোঁকা খাওয়ার কোনো দরকার নেই, জাস্ট গুগল করে নেবেন, গুগলটা আছে এইসবের জন্য। ওকে, আচ্ছা। তো এখন দেখেন এখানে
এটা তো গেল ক্লেয়ার রবার্টসন, তার তার অ্যাড্রেস হাবিজাবি ডিটেলস দিছে। দেন অ্যাটেনশন বব স্মিথ। অ্যাটেনশন বব স্মিথ মানে হচ্ছে বব স্মিথের কাছে চিঠিটা যাবে, বব স্মিথের কাছে চিঠিটা লিখতেছে, বব স্মিথ হচ্ছে যে ম্যানেজারের কাছে লেটারটা যাচ্ছে। ওকে, তো অ্যাটেনশন বব স্মিথ। আচ্ছা, বব স্মিথ কে? বব স্মিথ হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার বস্টন পিৎজা। তো এটা পিৎজা, বস্টন পিৎজা একটা জাস্ট নাম বানায় দিলাম আর কি, একটা বস্টন পিৎজা, একটা পিৎজা পার্লার, ওখানে সে ম্যানেজার। তো এখানে দেখেন কি লিখছে, ডিয়ার মিস্টার স্মিথ। ডিয়ার মিস্টার বব কিন্তু লেখেন, ওই যে আগে বলছিলাম না যে ডিয়ার মিস্টার যদি ডিয়ার জনাব দিয়ে যদি আপনি লেখেন তাহলে লাস্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম না কিন্তু। ওকে, সো ডিয়ার মিস্টার স্মিথ। এখন দেখেন এখানে যে সবুজ কালারের যে লাইনটা আছে এই লাইনটা লিখলে হবে, সাদা কালারের লাইনটা অপ্রয়োজন, এই জন্য আমি এটাকে কালার করিনি। সবুজ কালারের লাইনটা লিখলে এনাফ। এখানে কি লিখছে দেখেন, প্লিজ accept my resume in application to the position for server as advertised in the Oceanside Star on September 30, 2007. Okay, please accept my resume in application to the position for server. Server মানে হচ্ছে ওয়েটার, যারা ফুড সার্ভ করে তাদেরকে তাদের ওয়েটারও বলা হয়, বিদেশে সার্ভারও বলা হয়, বিভিন্ন জায়গায় ফুড সার্ভারও বলা হয়। সো এখানে সার্ভারই লিখছে। সো প্লিজ অ্যাকসেপ্ট মাই রেজুমে ইন অ্যাপ্লিকেশন টু পজিশন ফর সার্ভার। আরেকটা জিনিস, ডেজিগনেশনের নামটা সবসময় ক্যাপিটালে হবে। যেমন দেখেন আমি যে কভার লেটারটা পাঠাইছিলাম ওটা ছিল সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ। তো দেখেন আমি এস বড় হাতের, এম বড় হাতের, ই বড় হাতের। তো আপনারা যত জায়গায় ডিজিটাল মার্কেটার লিখবেন যে আই এম অ্যাপ্লাইং ফর দ্য পজিশন অফ ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, তো ডিজিটালের ডি, মার্কেটিং এর এম, এক্সিকিউটিভের ই, এগুলো সব বড় হাতের হবে কিন্তু, এটা খেয়াল রাখবেন, এটা অনেকেই এই মিস্টেকটা করে। ওকে, তো ফর সার্ভার অ্যাজ অ্যাডভার্টাইজড ইন দ্য ওশেন সাইড স্টার অন সেপ্টেম্বর 30, 2007। তো ওশেন সাইড স্টার হচ্ছে একটা ম্যাগাজিনের নাম। ওকে, তো বিভিন্ন ম্যাগাজিনের জবের ভ্যাকেন্সি দেওয়া থাকে না, কাইন্ড অফ লাইক দ্যাট। সো ওশেন সাইড স্টার হচ্ছে একটা ম্যাগাজিনের নাম। তো ওই ম্যাগাজিনে এটা অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে, তো সেটার কথাটাই বলছে। তো এই একটা লাইন লিখলেই হবে ফার্স্ট প্যারাগ্রাফে, আর কিছু লেখার দরকার নেই। আচ্ছা, সেকেন্ড প্যারাগ্রাফটা এখানে যে কমলা রঙের যতটুকু লাইন আছে এইটুকু কেউ একজন একটু পড়েন, যে কোনো একজন একটু রিডিং পড়েন। May I? Yeah, sure, go ahead. My first work experience was at the Mocha Bean Cafe, where I quickly learned how to serve customers in a busy environment in a friendly and efficient manner. I also assisted customers in locating products and providing product information. As a drive-through attendant for McDonald's, I routinely worked at the night shift and assisted with the closing of the restaurant. I was awarded Employee of the Month after only my second month on the job. ওকে, কুল, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখন আমার কথা হচ্ছে এখানে আমি আপনাদের এই যে যতটুকু লেখা আছে এখানে কয়েকটা স্কিল মেনশন করা হয়েছে। একটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স, দেন হচ্ছে কি আছে, হাউ টু সার্ভ কাস্টমার্স ইন এ বিজি এনভায়রনমেন্ট, হ্যাঁ, ফ্রেন্ডলি অ্যান্ড এফিশিয়েন্ট, অনেকগুলো সার্চ টার্ম আছে, তো অনেকগুলো কিওয়ার্ড আছে এখানে। তো কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি কয়েকটা অপশন দিচ্ছি আপনাদের মনে হয় যে কোনটা এখানে প্রাইমারি। ফার্স্ট হচ্ছে ওকে, এটা হচ্ছে ফার্স্ট অপশন। সেকেন্ড হচ্ছে serve customers in a busy environment. ওকে, সো এই তিনটা থেকে কোনটা আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, উইচ মাইট বি দ্য প্রাইমারি স্কিল? হ্যাঁ, শাহনাজ আক্তার লিখেছেন 2 নাম্বার, বাকিদের কি মনে হয় শুনি একটু। 1, 2, ওকে, 2,
ওকে, সো ম্যাক্সিমামেরই 2 নাম্বার মনে হচ্ছে, এবং যারা যারা 2 নাম্বারটা সিলেক্ট করছেন, ইউ গাইজ আর কারেক্ট। এখন আমাকে একটু বলেন যে 2 নাম্বারটা কেন ইম্পর্টেন্ট, ওয়াই ইজ দিস থিং দ্য প্রাইমারি স্কিল? সার্ভ কাস্টমার্স ইন এ বিজি এনভায়রনমেন্ট, এটা কেন প্রাইমারি স্কিল একজন ওয়েটারের জন্য? কারণ এই কাজটা হচ্ছে সার্ভিং এর জন্য এটা প্রাইমারি। বাট সার্ভিং তো আরো জায়গায় করতে পারে। হ্যাঁ বলেন। একজন সার্ভারকে মানে সবচেয়ে ক্রুশাল টাইম হচ্ছে যখন একটা বিজি এনভায়রনমেন্টে তাকে ওয়ার্ক করতে হয়। এক্স্যাক্টলি, তো সেই অবস্থায় সে কমফোর্টেবল, সেটা বলতে চাচ্ছি। এক্স্যাক্টলি। দেখেন, নর্মালি খাবার সার্ভ যে কোনো ওয়েটার করতে পারবে, এটা জানা কথা, এটা কোনো আহামরি কিছু না। তাদেরকে ফ্রেন্ডলি এবং এফিশিয়েন্ট হতে হয়, এটাও জানা কথা, দ্যাটস এ গিভেন। বাট সেই ওয়েটারই সবচেয়ে দক্ষ যে ঠান্ডা মাথায় বিজি এনভায়রনমেন্টটা সামাল দিতে পারে, সোজা কথা, তাই না? কারণ দেখেন, একটা রেস্টুরেন্টের সবচেয়ে ডেঞ্জারাস বা সবচেয়ে ক্রুশাল পিরিয়ড যায় কয়টা? ফার্স্ট হচ্ছে সকালবেলায় অফিস টাইমের আগে, কারণ সবাই বিদেশে সাধারণত যেটা হয় যে সবাই তাদের পছন্দের কফিটা নিয়ে তারপর অফিসে যেতে চায়। ওই সময় সবারই হাতে সময় কম, সবারই তার আছে, বাট কফি না নিয়ে তারা যাবে না। তো ওই সময় সবারই পেশেন্স একটু কম থাকে। তো ওই সময়টা সামাল দেওয়াটা কিন্তু খুবই ক্রুশাল। দেন দ্বিতীয়টা হয় হচ্ছে আপনার লাঞ্চ আওয়ারে। লাঞ্চ আওয়ারের জন্য একটা লিমিটেড টাইম দেওয়া হয়, এর মধ্যে লোকজন অফিস থেকে বের হয়, দেন আবার লাঞ্চ করে আবার অফিসে ব্যাক করে। সো ওইখানেও হাতে সময় কম থাকে, বাট বড় বড় মেনু কিন্তু তখন সার্ভ করতে হয়। সো এটাও ডেফিনেটলি একটা ক্রুশাল পিরিয়ড। আর দেন ফাইনালি ডিনার টাইমের সময় একটা রাশ পড়ে। তো এই 3টা রাশ আওয়ার কিন্তু সামাল দিতে হয়। তো যেই ওয়েটাররা এই সময়গুলোতে দ্রুত এবং এফিশিয়েন্টলি যারা এই বিজি এনভায়রনমেন্টটা সামাল দিতে পারে, তারাই হচ্ছে কেপেবল ওয়েটার। তো এখানে দেখেন, সে একটা কাজ করছে, সে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে 2টা স্কিলকে একসাথে মার্জ করে জানায় দিছে। কি বললো যে মাই ফার্স্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়াজ এট দ্য Mocha Bean Cafe where I quickly learned how to serve customers in a busy environment in a friendly and efficient manner. ওকে, খুব ক্লেভারলি কিন্তু জিনিসটা লিখছে। আচ্ছা, তারপর কি লিখছে? আই অলসো অ্যাসিস্টেড কাস্টমার, এটা ছিল প্রাইমারি স্কিল। ওকে, এখন সেকেন্ডারি আর সেকেন্ডারি অথবা দ্বিতীয় এবং তৃতীয় যে সাপোর্টিং স্কিলগুলো, সেগুলো আমরা দেখি। আই অলসো অ্যাসিস্টেড কাস্টমার্স in locating products and providing product information. তো কাস্টমারদেরকে আমি প্রোডাক্ট খুঁজে পেতে সাহায্য করতাম, প্রোডাক্ট ইনফরমেশন মানে হচ্ছে কোনটার দাম কত, এগুলো জানাতে সাহায্য করতাম, এটা কমন ব্যাপার। As a drive-thru attendant for McDonald's, I routinely worked the night shift and assisted with the closing of the restaurant. So এখন দেখেন, এখানেও সেম কাজটা করলো, সে একটা একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস আরো 2টা স্কিল মেনশন করলো। তো কি বললো? আই রুটিনলি ওয়ার্ক দ্য নাইট শিফট। নাইট শিফটে কাজ করাটাকেও সে একটা স্কিল হিসেবে ধরছে। কারণ দেখেন, আপনাকে যদি বলা হয় যে আপনাকে নাইট শিফট করতে হবে, আপনি করবেন? এখানে কে কে আছেন যারা নাইট শিফট করতে রাজি আছেন? আমি। আচ্ছা, আপনি একজন, আর কেউ? আমি। অনলাইনে করব। অনলাইনে হলে করবেন? হোয়াট ওয়াজ দ্যাট? অনলাইনে হলে করবেন এটা বললেন? জি ভাইয়া, মানে এই কাজটা মানে কোন অনলাইন জব হলে? না না, নাইট শিফট মানে হচ্ছে একদম গিয়ে গিয়ে রাতে কাজ করতে, গিয়ে নাইট শিফট করতে হবে, এরকম। ও আচ্ছা। তো যে দুজন বলছেন যে নাইট শিফট করতে রাজি আছেন, আপনাদের অনেক সাহস। আমি আজ পর্যন্ত নাইট শিফট করতে রাজি হই নাই। ওকে, এনিওয়েজ, যেটা হচ্ছে যে তো নাইট শিফটে কাজ করাটা কিন্তু চারটিখানি কথা না, কঠিন আছে। আর বিশেষ করে রাত 2টা থেকে 3টার মধ্যে যে ঘুমটা আসে, ওই সময়টা জেগে থাকাটা খুব মুশকিল। ওই সময়টায় ঘুমের তাড়না সবচেয়ে প্রবল হয়। যাই হোক, সো যেটা হচ্ছে যে মোটামুটি রাত 2টা থেকে 3টা পর্যন্ত আপনি যদি পার করে ফেলতে পারেন, বাকি সময় আপনি ইজি জেগে থাকতে পারবেন, তখন আর ঘুম আসে না। আচ্ছা, ঘুম এবং ক্ষুধা, এই 2টা জিনিসের মধ্যে সিমিলারিটি আছে। যখন ঘুম পায়, মারাত্মক ঘুম পায়। যখন ক্ষুধা লাগে, তখন ক্ষুধা মারাত্মক লাগে। বাট একটা সময় হয় যে ক্ষুধা লাগতে লাগতে তারপর ক্ষুধাটা চলে যায়। হ্যাঁ, তখন আর ক্ষুধা থাকে না। মানে কিছু আপনি না খেয়ে রয়েছেন, ক্ষুধাটা আপনি সহ্য করছেন, একটু পরে ক্ষুধা চলে যাবে, থাকবে না। একটা সময় প্রবল হয়, তারপর এটা এই সেন্সেশনটা বিলীন হয়ে যায়। তো ঘুম এবং ক্ষুধা এই 2টা জিনিসই একই রকম। যখন পায়, প্রচন্ড পায়, তারপর চলে যায়। আচ্ছা, এনিওয়েজ, সো যেটা হচ্ছে যে তো এখানে এবং আরেকটা কি বলছে যে অ্যাসিস্টেড উইথ দ্য ক্লোজিং অফ দ্য রেস্টুরেন্ট। এখন ক্লোজিং অফ দ্য রেস্টুরেন্ট বন্ধ করতাম, এইটার মধ্যে স্পেশাল কি আছে? এখন ব্যাপার হচ্ছে ক্লোজিং অফ দ্য রেস্টুরেন্ট একটা স্কিল। কারণ হচ্ছে একটা রেস্টুরেন্ট ক্লোজিং এর সময় বা যে কোনো একটা স্টোর বা একটা দোকান বা একটা ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ করার সময় কিছু ফর্মালিটিস আছে। ওই সময় যেটা করতে হয় যে ক্যাশ মিলাইতে হয়, ভাউচার্স মিলাইতে হয়, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গোছগাছ করে রাখতে হয়, তালা টালা মারতে হয়, ক্যাশ গুছায় রাখতে হয়। হ্যাঁ, সবকিছু এগুলা মেনটেন করে তারপরে এই ফর্মালিটিসগুলো করে রিপোর্টিং কমপ্লিট করতে হয়। রিপোর্টিং কমপ্লিট করে দেন হচ্ছে আপনাকে বের হতে হয়। তো এই ফর্মালিটিসগুলো জানা, এটা অবশ্যই
এটা একটা স্কিল। ওকে, তো এটাকে একটা স্কিল হিসেবে সে মেনশন, টোটাল সে 4টা স্কিল এখানে মেনশন করছে বেসিক্যালি। আচ্ছা, তো আই ওয়াজ অ্যাওয়ার্ডেড এমপ্লয়ি অফ দ্য মান্থ আফটার অনলি মাই সেকেন্ড মান্থ অন দ্য জব। তো এখন ওয়েটার হইতে গেলে ওরকম একাডেমিক কোয়ালিফিকেশন তো লাগে না, তো এই জন্য একাডেমিক কোয়ালিফিকেশনের কথা সেখানে লেখা নেই, চাইলে এখানে লেখা যাইতো যদি থাকে, বাট এখানে সে দেওয়াটা প্রয়োজন মনে করে নাই। সে কি লিখছে, সে এখানে অ্যাচিভমেন্টে চলে গেছে। অ্যাচিভমেন্টটা কি, আই ওয়াজ অ্যাওয়ার্ডেড এমপ্লয়ি অফ দ্য মান্থ আফটার অনলি মাই সেকেন্ড মান্থ অন দ্য জব। সো জব শুরু করার দ্বিতীয় মাসের মাথায় আমি এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছি, তো এটা বিশাল ব্যাপার। ওকে, তারপরে সে কি লিখছে দেখেন, দ্য স্কিলস দ্যাট আই লার্নড অন দিস জবস উড ইজিলি ট্রান্সফার টু অ্যান্ড বেনিফিট ইউর রেস্টুরেন্ট। এইসব তেল মারা কথাবার্তার কোনো দরকার নেই, এটা না লিখলেও চলবে। আচ্ছা, এখন আমরা চলে যাই ফাইনাল প্যারাগ্রাফে। ফাইনাল প্যারাগ্রাফে কি আছে, অ্যাজ এ ওয়ার্কার আই এম হাইলি অর্গানাইজড অ্যান্ড এফিশিয়েন্ট। একজন ওয়ার্কার হিসেবে আমি খুবই অর্গানাইজড, খুবই এফিশিয়েন্ট। আই এম অলসো ভেরি কমফোর্টেবল ওয়ার্কিং ইন্ডিপেন্ডেন্টলি অর অ্যাজ পার্ট অফ এ টিম। আই এনজয় ইন্টারাক্টিং উইথ পিপল অ্যান্ড প্রোভাইডিং সার্ভিস। এখন এই যে দেখেন, আমি বলছিলাম না যে দুইটা স্ট্রাকচার আছে, একটা হচ্ছে 3 প্যারাগ্রাফ, একটা হচ্ছে 4 প্যারাগ্রাফ। তো আমরা ফার্স্ট প্যারাগ্রাফে তো কিছু নাই, ফার্স্ট প্যারাগ্রাফে হচ্ছে আমি এই কাজে অ্যাপ্লাই করতেছি। আর সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি দিছি, আমরা স্কিল, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, অ্যাচিভমেন্ট এগুলা দিছি। তাইলে একটা জিনিস তো বাদ পড়ে গেল, সেটা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস। যে সবাই লেখেন না অনেক সময় যে আই এম ভেরি ফ্রেন্ডলি, আই এম ভেরি অর্গানাইজড, আই এম ভেরি এফিশিয়েন্ট, আই এম ভেরি ট্রুথফুল, আই এম ভেরি অনেস্ট, হ্যাঁ, এইসব জিনিসগুলো লেখে না, তো এগুলাকে বলা হয় হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিলস। তো আমি যদি এখন এখানে একটা প্যারা করে দিই, এই যে ইন্টারপার্সোনাল স্কিলসটাকে আমি চাইলে একটা আলাদা প্যারা করে দিতে পারি, তাইলে কিন্তু আমার 4টা প্যারাগ্রাফ হয়ে যায়। তো আমি তখন কি হবে, যে ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফে হচ্ছে আপনার ইন্টারপার্সোনাল স্কিলস, আর ফোর্থ প্যারাগ্রাফে হচ্ছে কল টু অ্যাকশন। বাট আমি সাধারণত যেটা করি, আমি ইন্টারপার্সোনাল স্কিলসের ব্যাপারে কিছু মেনশন করি না। আপনারা চাইলে যারা ফ্রেশার তারা মেনশন করতে পারেন, যাদের কোনো জব এক্সপিরিয়েন্স নাই তারা এটা দিতে পারেন, আদারওয়াইজ যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের এটা অ্যাকচুয়ালি প্রয়োজন নাই। তো আমি এই জন্য এটাকে একসাথে রাখি। আর আপনি যদি প্যারাটা না করেন তাহলে এটা 3 প্যারাগ্রাফ স্ট্রাকচারই থাকবে। ওকে, সো 3 নাম্বার প্যারাগ্রাফে এই যে কথাগুলো লিখছে, এগুলো আমি যে সাদা সাদা কালারে যে কথাগুলো আছে এগুলো আমি প্রয়োজন মনে করি না। লাল কালারে যে কথাটা লেখা আছে সেটা লিখবে, এরকম ধরনের তেল মারা কথা লিখবেন না। যে কি লিখছে দেখেন, আই হ্যাভ অলওয়েজ এনজয়েড ইটিং অ্যাট বস্টন পিৎজা অ্যান্ড উড লাইক টু কন্ট্রিবিউট টু ইটস সাকসেস। মানে হচ্ছে যে আমি প্রায়ই বস্টন পিৎজায় খাইতে আসতাম, মানে যেখানে সে অ্যাপ্লাই করতেছে সেখানে সে প্রায় খাইতেও আসতো, এবং উড লাইক টু কন্ট্রিবিউট টু ইটস সাকসেস। তো এটার সাফল্যের অংশীদারি হতে পারলে সে নিজেকে ভাগ্যবতী মনে করবে। সো এইগুলো এত তেলের দরকার নেই, এত তেল মারার কিছু নেই। আপনার কোয়ালিফিকেশন দেখে আপনাকে নেওয়া হবে, আপনার যোগ্যতা দেখে আপনাকে নেওয়া, আপনার স্কিলের উপরে বেস করে আপনাকে নেওয়া হবে। এসব তেল মারার দরকার নেই, এসব তেল মারলে সমস্যা। তাহলে তো আবার ইউএসএ থেকে সৈন্য পাঠাই দিতে পারে, কারণ ইউএসএ তো যেখানে তেলের সন্ধান পায় ওখানে সৈন্য পাঠায় দেয়, যাও ওই তেলগুলো নিয়ে আসো। ওরা বলবে যাও বাংলাদেশে অনেক কাভার লেটার, বাংলাদেশের কাভার লেটারগুলো তো অনেক তেল আছে, ওই কাভার লেটারগুলো নিয়ে আসো, আমাদের কাজে লাগবে। অথবা নাসার বিজ্ঞানীরাও হয়তো চলে আসতে পারে যে আরে এখানে বাংলাদেশের কাভার লেটারগুলোতে অনেক তেল, এগুলো দিয়ে আমরা রকেট চাঁদে পাঠাবো, মঙ্গল গ্রহে পাঠাবো। ওকে, তো এগুলো দরকার নেই। আচ্ছা, তো এখানে নীল কালারে যে লাইনটা লেখা আছে শুধু এইটুকু লিখলে হবে যে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন অ্যান অপরচুনিটি টু সিট ফর অ্যান ইন্টারভিউ উইথ ইউ, আই ক্যান বি রিচড অ্যাট এত নাম্বার, থ্যাঙ্কস ফর ইউর কনসিডারেশন, দ্যাটস ইট। এই নীল কালারের লেখাটুকু লিখলেই হবে। সো বেসিকলি কাভার লেটার কিন্তু খুবই ছোট, এক লাইন, এখানে হচ্ছে আরো 5-6 লাইন, আর এখানে একটা লাইন। তো বেসিকলি মোটামুটি 8 থেকে 10 লাইনের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম 11-12 লাইন ম্যাক্সিমাম, তাও 1 পৃষ্ঠার মধ্যেই হয়ে যায়, এর বেশি কিন্তু দরকার পড়ে না। দেন আপনি সিনসিয়ারলি লিখে নিজের দস্তখতটা দিয়ে দিলেন, বাস বাস কাহিনী শেষ। এখন এই যে এতক্ষণ যেটা এক্সপ্লেইন করলাম, কারো কোনো কনফিউশন বা কারো কোনো প্রশ্নের ব্যাপারে, এটা কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, আর ফ্রেশাররা কিভাবে লিখবেন সেটা বলেই দিছি। ফ্রেশারদের জব এক্সপিরিয়েন্স লেখার দরকার নেই, সেখানে আপনি আপনার থিসিস, আপনার প্রজেক্ট এগুলোর ব্যাপারে হালকা অল্প একটু 1-2 লাইন লিখবেন, আর ইন্টারপার্সোনাল স্কিলস দিয়ে আপনি ওই জায়গাটা ভরে ফেলবেন। আপনি বলবেন যে আমি খুব অনেস্ট, আমি খুব ট্রুথফুল, আমার এটা আছে, আমি খুব শক্তিশালী, আমি এটা পারবো, আমি ওটা পারবো, আমার খুব ভালো লিডারশিপ স্কিল আছে, হ্যান ত্যান হাবিজাবি, এগুলো দিয়ে একটু ভারী করতে হবে আর কি। ওকে, আচ্ছা, তো এখন কাভার লেটার লিখতে দিলে পারা যাবে না? জি ভাইয়া। ওকে, ওকে, আচ্ছা, আপনাদেরকে আমি হ্যাঁ জি বলেন। আচ্ছা, সো তো আমি আপনাদের এখন যেটা করি, এখন আপনাদের আমি একটা ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে আমরা নেক্সট ক্লাসে কি কি করব এবং অ্যাসাইনমেন্ট কি থাকবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো মোটামুটি আজকে আলোচনা আমরা এই পর্যন্তই, খুব বেশি আর লম্বা করবো না, কারণ এটা একটা অ্যাসাইনমেন্ট থাকবে। সো ব্রেকের পরে উই আর গোনা টক অ্যাবাউট দ্যাট। আর আমরা দেখি সিভি নিয়ে কি কোনো আলোচনা করছিলাম লাস্ট ক্লাসে? ডিড উই টক অ্যাবাউট দ্য সিভিজ?
না ভাই না আজকে ভাইয়া আচ্ছা না তাহলে ভাইয়া। তাহলে ব্রেকের পরে আমরা সিভি নিয়ে আলোচনা করবো। ব্রেকের পরে আমরা প্রথমে সিভি নিয়ে আলোচনা করবো, সিভির কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে ওগুলা নিয়ে একটু আলোচনা করবো। আমি আমার সিভিটা আপনাদের দেখাবো, স্ট্রাকচার সম্পর্কে একটু আলোচনা করবো, আর দেন হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবো। এই তো মোটামুটি ওটাতেই হয়ে যাবে। সো 3:48 বাজে, তো সরি 3:49 বাজে, 4:11 আমরা আবার স্টার্ট করি। ওকে, সো ইয়া, গো ফর এ ব্রেক। 4:11 আমরা আবার শুরু করছি। ওকে ওকে, সো অলরাইট। সো আমরা ব্রেকের আগে কভার লেটার নিয়ে কথা বললাম, এবং যেটা বলছিলাম যে একটা অ্যাসাইনমেন্ট থাকবে, বাট তার আগে আমরা একটু কাজ করি। এবং আজকে যে যে ডকুমেন্টগুলো আপনারা দেখলেন সবগুলো ডকুমেন্টই দিয়ে দেওয়া হবে। সেভ আমার আমার কভার লেটারটা বাদে, আমার কভার লেটারটা দেওয়া যাবে না, বাট ওই যে স্ট্রাকচার এবং ওই যে যেখান থেকে আমরা টেমপ্লেটটা দেখলাম সেটা নিয়ে সেটা দিয়ে দেওয়া হবে, এবং যে প্রেজেন্টেশনটা দেখলেন সেটাও দিয়ে দেওয়া হবে। ওকে, সো প্রেজেন্টেশনটাও দিয়ে দিব। আচ্ছা, লেটস টক অ্যাবাউট সিভিজ। আচ্ছা, আমাকে এখানে একটু আগে বলেন কাইন্ডলি, আপনাদের মধ্যে এখানে কে আছেন যার সিভি 2 পেজ বা 3 পেজ বা ইভেন 4 পেজ, মানে সোজা কথা 1 পেজের উপরে সিভি কার কার আছে এখানে? আমার আছে ভাইয়া। আচ্ছা, কয় পেজের? একটু সঙ্গে একটু পেজ নাম্বারটাও বলবেন। আমারটা মেবি 3 পেজ বা 4 পেজ পর্যন্ত গিয়েছে মনে হয় রেফারেন্স সহ। ও মাই গড, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, that's cool. আমার তো ভাই 2 পেজের। আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আমার তো আচ্ছা 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 দুই আচ্ছা পেজের ভাই আমার আচ্ছা, জি আপু বললেন যে 4 পেজের দিকে, মানে প্রায় 4 পেজের কাছাকাছি। আপনার জব এক্সপিরিয়েন্স কত বছরের? 10 প্লাস। ও 10 প্লাস, না তাহলে ঠিক আছে, মেক সেন্স, তাহলে ঠিক আছে। আচ্ছা, 1 পেজের সিভি আছে কার কার এখানে? এখানে 1 পেজের সিভি আছে কারো? 1 পেজ। হ্যাঁ আমার একটা আছে বাট ওটা ইউজ করি না। আচ্ছা, 1 পেজের আছে বাট আচ্ছা, 1 পেজেরটা কি মানে খারাপ লাগে যে একটা এটা হচ্ছে আমার মাত্র 1 পেজের দিব, কিরকম লাগে দেখতে, হ্যাঁ তাই না? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, লেট মি শো ইউ। আচ্ছা, আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিই। লেট মি শো ইউ মাই সিভি। এবং যে সিভিটা দিয়ে আমি কোডাস ফার্স্টে জয়েন করছি, এবং কোডাস ফার্স্টে না অ্যাকচুয়ালি, যখন কোডাস ফার্স্টে জয়েন করছি 1.5 পেজের আছে। আচ্ছা, দ্যাটস ফাইন, দ্যাটস কুল। আচ্ছা, শুধু কোডাস ফার্স্টে না অ্যাকচুয়ালি, কোডাস ফার্স্টে যখন জয়েন, মানে ওই সময়টা যখন জব হান্টিং করছি আমি কর্পোরেট সেক্টর থেকে বের হয়ে, তখন আমি 7-8টা জায়গায় সিভি ড্রপ করছি, এবং ওখান থেকে 5-6টা জায়গায় আমাকে কল করা হয়েছে। তো যে সিভিটা আমি ইউজ করছি বা যে সিভিটা আমি আপনাদের দেখাচ্ছি, এটার এফিসিয়েন্সি আই উড সে যে সামওয়্যার অ্যারাউন্ড 70 to 80%। মানে আপনি যত জায়গায় ফেলবে, মানে এটা আমি যত জায়গায় পাঠাইছি, আমার জন্য এটার এফিসিয়েন্সি হচ্ছে 70 to 80%। সো দিস ইজ মাই সিভি। সরি, একটু বড় করি। সো দিস ইজ মাই সিভি, জাস্ট 1 পেজের। ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি, জি, আমরা তো টিচিং প্রফেশনে আছি, আমাদের যে আর্টিকেলের ডিটেইলস দিতে হয় সিভিতে, এজন্য এটা সাইজ বেড়ে যায়। এটার জন্য হ্যাঁ, এটা একটু ডিফারেন্ট ব্যাপার, কারণ অনেক রেফারেন্স, আমার যে পাবলিশিং আর্টিকেলস গুলো দিতে হয়, যতগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে বা অ্যাকসেপ্টেড হয়েছে সবগুলো যখন দিই ওটাই 1-2 পৃষ্ঠা হয়ে যায়, এজন্য সিভিটা বড়। এক্স্যাক্টলি। না, আমার ছোট বোনেরও দেখছি সেম ব্যাপার। ও কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করছে, দেন বিসিএসআইআর এ ওখানে এসে রিসার্চ ফেলো হিসেবে ছিল, এবং এখন টিচিং প্রফেশনের জন্য অ্যাপ্লাই করতেছে বিভিন্ন জায়গায়, এবং হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্লাই করতেছে। তো দেখতেছি যেখানে ওর সিভি সাবমিট করা লাগে, ওখানে সঙ্গে এই মোটামুটি ক্যারিয়ার ডেসক্রিপশনের পরে আরেকটা পেজ বা 2টা পেজ ওর অ্যাড করা লাগে, ওখানে সব ওই যে রেফারেন্স গুলো এবং ওই যে রিসার্চ আর্টিকেল গুলো দিতে হয়। এক্স্যাক্টলি, এইজন্য আমাদের সিভি বেড়ে যায়, আদারওয়াইজ এমন কিছু নাই আমাদের। বুঝতে পারছি। না, মেক সেন্স। না, ওগুলো তো দিতে হবে, কারণ আপনাদের অ্যাকচুয়ালি ওগুলা, মানে যেহেতু আপনাদের স্কিল ওগুলা, এবং ওগুলা আপনাদের মেনশনেবলস, মানে ম্যান্ডেটরি মেনশনেবল, সো ডেফিনেটলি ওই জিনিসগুলো আপনাদের ইনক্লুড করতে হবে। সো এই জন্য আপনাদের স্ট্রাকচারগুলো একটু ডিফারেন্ট হবে। আই এগ্রি উইথ দ্যাট, দ্যাটস ভেরি গুড। আচ্ছা, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই উড সে যে টিচিং প্রফেশন বাদে কনভেনশনাল যে জব মার্কেট আছে, ধরেন আপনার সেলস মার্কেটিং হোক, ইভেন কি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউট হোক, ফর এক্সাম্পল কোডাস ফার্স্টে এই সিভিটা আমার জন্য কাজে আসে। তো দিস ইজ অ্যাকচুয়ালি ট্রেনিং ইনস্টিটিউট। সো ট্রেনিং ইনস্টিটিউটেও দিস হ্যাজ গটন মি বাই, এটা আমার জন্য কাজে এসে গেছে। তো এখানে সিভিটা আমি একটু ছোট করে রাখছি, আমি একটু বড় করলে তাহলে বুঝতে পারবেন যে এখানে খুব বেশি কিছু আমি দেই না, কারণ আমি কিছু জিনিস একটু এক্সক্লুডেড রাখি, যে এর চেয়ে বেশি জানতে হলে আমাকে কল করতে হবে ইন্টারভিউর জন্য। সো এখানে দেখেন, এখানে আমি যেটা করছি যে আই ইনক্লুডেড মাই শর্ট বায়ো। অনেকে যেটা করে যে বায়ো লেখে অনেক বড় একটা, এত বড় বায়োর দরকার নাই। যেমন এখানে আমি কি লিখছি, আই স্ট্রাইভ ফর ফাইন্ডিং দ্য সুইট স্পট বিটুইন এক্সেলেন্স অ্যান্ড এফিসিয়েন্সি ইন এভরিথিং আই ডু, অ্যান্ড আই ডু সো উইথ এ ডিস্টিংক্ট লেভেল অফ ইউনিকনেস অ্যান্ড পানাশ।
panache is kind of like a passion, okay, বা একটা flair or a flare of passion. So এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, এনিওয়েজ। সো এক লাইন নিয়ে লিখছি আমি। অনেকে যেটা করে যে 5-6 লাইন বা একটা প্যাসেজ লেখে, এত বড় দরকার নাই। ওই লিঙ্কডইনের মতো শর্ট বায়ো এখানে প্রয়োজন নাই। দিস ইজ গুড এনাফ, 1-2 লাইন এখানে গুড এনাফ। আর এখানে আমি কি লিখছি, আমি আমার নাম লিখছি, আমি আমার প্রফেশনাল আইডেন্টিটি দিয়েছি। কি জন্য? ইভেন দো আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি একজন ট্রেনার হিসেবে এখন কাজ করতেছি। আমি বিগত 2-3 বছর যাবত ট্রেনার হিসেবে কাজ করতেছি, এবং এখনো আমি এখানে প্রফেশনাল ট্রেনার হিসেবে, একজন প্রফেশনাল মানে কর্পোরেট ট্রেনার যেটাকে বলা হয়, একজন কর্পোরেট ট্রেনার হিসেবে আমি এখানে জয়েন করতেছি। এবং আমার টার্গেটও এটা, আমার গোল, দ্যাট ইজ আমার গোল হচ্ছে, বা আমার লং টার্ম গোল ইজ যে উইদিন দ্য নেক্সট 10 years আই ওয়ান্ট টু সি মাইসেলফ অ্যাজ দ্য বেস্ট কর্পোরেট ট্রেনার অফ বাংলাদেশ। ওকে, সো এই জন্য আমি আমার প্রফেশনাল টাইটেলটা কি দিচ্ছি, প্রফেশনাল ট্রেনার। এখন আপনি ধরেন আপনি ডিজিটাল মার্কেটার, ওকে, বা আপনি ধরেন এখন আপনি একটা ভাই একটা কোশ্চেন করব। হ্যাঁ জি বলেন। আপনি ট্র্যাক চেঞ্জ করলেন কেন? ট্র্যাক চেঞ্জ দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট। টোটালি ডিফারেন্ট হচ্ছে কারণ টেক্সটাইল সেক্টরটা আমার কাছে ভাল লাগে না। টেক্সটাইল সেক্টরটা আমি অনেক বছর স্পেন্ড করছি, তো টেক্সটাইল সেক্টরে আমি প্রায় 5-6 বছর স্পেন্ড করছি। সো টেক্সটাইল সেক্টরটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এবং আমি জব করতেছি অনেক আগে থেকে, আমি যখন ভার্সিটিতে পড়ি তখন থেকে আমি জব করতেছি। প্রথমে আমি 2.5 বছর পার্ট টাইম জব করছি ট্রেন্ডসের জন্য। একটা সময় ট্রেন্ডসের নাম তো আপনারা সবাই শুনছেন। এক সময় আরং যেরকম পপুলার ছিল, ট্রেন্ডস ওরকম পপুলার ছিল। ওই সময়টাতে ট্রেন্ডসে আমি কাজ করতাম, এবং ট্রেন্ডসের আমি বিজনেস ডেভেলপমেন্টটা দেখতাম। সো দ্যাট আই ওয়াজ এ স্টুডেন্ট ব্যাক দেন। ওই সময় আমি তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি, পার্ট টাইম জব করতাম ওখানে। তো ওইটার পরে আমি বের হলাম, বের হয়ে গ্র্যাজুয়েশন করার পরে আই ইউজ টু ওয়ার্ক এজ এ মার্চেন্ডাইজার। সো আমি মার্চেন্ডাইজার হিসাবে জব করলাম আরও 3 বছর। তো এর মধ্যে মোটামুটি আমি ওই ইন্ডাস্ট্রিতে তখন আমি মোটামুটি 5-6 বছর আমার ঘোরাফেরা হয়ে গেছে। তো ওখানে আমার যা দেখার আমি দেখছি, যা করার আমি করছি। সো মোটামুটি যে বলতে গেলে যে বিন দেয়ার ডান দ্যাট, সিন এভরিথিং কাইন্ড অফ থিং। সো আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং লাগে না, কারণ এক হচ্ছে যে আই মেড দ্য রং চয়েস। কারণ আমার জন্য ক্লিয়ারলি সামথিং রিলেটেড টু কমিউনিকেশন দ্যাট উড হ্যাভ বিন দ্য সুইট স্পট। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাকচুয়ালি নট ফর মি। তো বাট ব্যাপার হচ্ছে যে আব্বুর ইচ্ছা ছিল যে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং কোনো না জায়গায় থেকে ইংরেজি। এখন বুয়েটে টুয়েটে তো চান্স পাই নাই, ফাঁকিবাজ স্টুডেন্ট ছিলাম। তো এই জন্য আই টুক দ্য ইজি ওয়ে আউট। সো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়লাম, তো ইঞ্জিনিয়ার হইলাম, বাট অ্যাকচুয়ালি দেখলাম যে ইঞ্জিনিয়ারিং ইটস অ্যাকচুয়ালি নট ফর মি। আর মার্চেন্ডাইজ হিসেবে কাজটা যেটা হয় যে একই জিনিস ইউ ডু ইট ওভার অ্যান্ড ওভার এগেন। এখানে কোনো ভ্যারিয়েশন নাই, কোনো ক্রিয়েটিভিটি দেখানোর কোনো অপরচুনিটি নাই। মানে আপনি একদম রুটিন জব যেটা বলে, ইউ জাস্ট go through the routine or you go through the process again and again and again and again. So it becomes really monotonous, it becomes really boring really fast. সো আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে যেটা আমার কাছে খারাপ লাগছে, সেটা হচ্ছে ওখানে পার্সোনাল ডেভেলপমেন্টের কোনো জায়গা নাই। ওখানে কোনো ট্রেনিং হয় না, কোনো কিছু শেখার কোনো অপরচুনিটি নাই। ওই একটা জিনিসই, ওই জাস্ট কস্টিং আর ওই প্রোডাকশন, এইটুকুই শিখতে হয়। এটা তো আমরা ভার্সিটি লাইফ থেকেই শিখে আসছি মোটামুটি অনেক কিছু। আর দেন জব সেক্টরের প্রথম 1 বছরের মধ্যে আমরা সব শিখে ফেলছি, তারপরে জাস্ট ওই একই জিনিস রিপিট হইতে থাকে। সো এখানে বেসিক্যালি আপনার অবস্থাটা হচ্ছে কুয়ার ব্যাঙের মতো। এখানে বাইরের দুনিয়ায় কি হচ্ছে, ওয়ার্ল্ড ট্রেন্ড কি, বেস্ট প্র্যাকটিসেস কি, নতুন নতুন কি কি আপগ্রেডস হচ্ছে, কি কি প্রগ্রেস হচ্ছে, এগুলোর ব্যাপারে কেউ কিছু জানে না। জাস্ট কুয়ার ওই প্রোডাকশন প্রসেস, ওই ফ্যাব্রিক বুকিং, ওই অ্যাক্সেসরিজ বুকিং, ওগুলোর মধ্যেই লোকজন সীমাবদ্ধ থাকে। সো আই থট যে না, দিস থিংস দে অ্যাকচুয়ালি ডোন্ট স্যুট মি, সোজা কথা। আর ওই ফ্যাক্টরির লোকজনের সাথে ডিল করা, গালাগালি করা, মার্চেন্ডাইজারদের প্রচুর গালাগালি করতে হয়। I used to do that as well. But ওইটা আমার কাছে মনে হয় না যে একটা ক্লাসি জব। So that's why I thought যে আচ্ছা, let's switch track, let's try something with communication, since communication has always been my strong suit. It has always helped me a lot. So আমি যেটা করলাম যে আমি ইমিগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়া চলে গেলাম। তো অস্ট্রেলিয়া গিয়ে ওখানেই আমার কি মেইনলি ট্র্যাকটা সুইচ করা হয়, কারণ অস্ট্রেলিয়াতে মার্চেন্ডাইজারদের কোনো জব নাই, মার্চেন্ডাইজার হিসাবে কোনো জব নাই ওখানে। মার্চেন্ডাইজিং বলতে যেটা বলা হয় সেটা হচ্ছে ভিজুয়াল মার্চেন্ডাইজিং। আর ভিজুয়াল মার্চেন্ডাইজিং আমাদের এখানে পড়ানো হয় না, এবং আমাদের এখানে সার্টিফিকেট দিয়ে ভিজুয়াল মার্চেন্ডাইজিং এর কাজ ওখানে অস্ট্রেলিয়াতে পাওয়া যায় না। সো আই হ্যাড টু ওয়ার্ক ইন দ্য টেলিকমিউনিকেশন সেক্টর। তো ওখানে টেলিকমিউনিকেশন সেক্টর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় যে টেলিকম কোম্পানি টেলস্ট্রা, ওটার জন্য আমি কাজ করতাম। ওখানে আমি 3 বছর কাজ করছি। সো ওখানে 3 বছর কাজ করার সময় আমি কয়েকটা ডিপার্টমেন্টে ওখানে আমি ফাংশন করা লাগছে। ওখানে কয়েকটা ডিপার্টমেন্টের সাথে কোলাবরেট করা লাগছে। একটা হচ্ছে পিআর ডিপার্টমেন্ট, পাবলিক রিলেশনস। তো ওখানে আমি কমিউনিকেশনের আসল প্রথম স্বাদটা পাই আর কি। ওখানে অনেকগুলো ট্রেনিং পাইছিলাম, অনেক কিছু শিখতে পারছি। সো বেসিক মূল কর্পোরেট কালচারটা আমি ওখানে অস্ট্রেলিয়া থেকেই শিখছি। সো ওখানে সোশ্যাল মিডিয়া টিমটাও আমি দেখতাম। ওখানে সোশ্যাল মিডিয়া টিমের অনেকগুলো প্রজেক্ট আমি হ্যান্ডেল করছি, সেলস দেখছি, কাস্টমার সার্ভিস দেখছি, ট্রাবল শুটিং করছি, অনেক কাজ করছি ওখানে। সো ওটার পরে কিছু ফ্যামিলি ইস্যুজের কারণে আমার আবার অস্ট্রেলিয়া ব্যাক করতে হয়েছে, কারণ আমার ছোট বোন শি ওয়াজ অ্যাকচুয়ালি গোয়িং অ্যাব্রড। তো এখানে আই এম দ্য অনলি সান হিয়ার। তো আমার ছোট বোন যদি এখন বিদেশ চলে যায়, এখানে একজন তো থাকতে হবে আব্বু আম্মুর কাছে, নাহলে হু এলস ইজ গোনা টেক কেয়ার অফ দেম। তো দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু কাম ব্যাক। তো এখানে এসে সেটেল হয়ে গেলাম।
Then I joined another corporate house, Bangladesh's one of the biggest garments factory, সেটা হচ্ছে DBL Group, গার্মেন্টস কোম্পানি আর কি। সো ওদের কর্পোরেট অফিসে আমি জয়েন করি। ওখানে আমি দেখতাম হচ্ছে কর্পোরেট অ্যাফেয়ার্স এবং হচ্ছে সাস্টেইনেবিলিটি। সো কর্পোরেট অ্যাফেয়ার্সটা কি, ওরা আর কি সাস্টেইনেবিলিটি বলতো এখানে। তো ওখানে আমার সবচেয়ে বড় প্রজেক্ট ছিল তিনটা। এক নম্বর হচ্ছে DBL সিরামিক্স, যেটার এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে জয়া আহসান। সো DBL সিরামিক্স এটা আমি লঞ্চ করায় দিছি। 2 নাম্বার হচ্ছে চিটাগং ভাইকিংস। তো বিপিএল এ যে টিমটা ছিল চিটাগং ভাইকিংস, I used to be in the management team of that during the BPL seasons. ওটা সিজনাল কাজ ছিল, বছরে একবার আর কি করা লাগতো। আর দ্য ফাইনাল প্রজেক্ট যেটা আমি করছিলাম ডিবিএল গ্রুপে, সেটা হচ্ছে পুমা। সো পুমা বাংলাদেশে আসছে আমার হাত ধরে, পুরো প্রজেক্টটাই আমার হাতে করা। এবং পুমার একটাই আউটলেট আছে বনানী 11-তে, ওটাও আমার হাতে করা। এরপরে পুমার আর কোনো আউটলেট এখনো পর্যন্ত আমি হইতে দেখিনি, কারণ আমি এখন আর ডিবিএল গ্রুপে নাই। I haven't worked with DBL Group for the last year. সো এই তো মানে মোটামুটি আর কি ড্রিফটারের মতো ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি বেসিক্যালি। বাট মানে মোরলেস কমিউনিকেশন সেন্টারই রয়েছে। তো এখন যেটা দেখলাম যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এই সেক্টরটাতে প্রচুর পটেনশিয়াল আছে এবং আই হ্যাভ দ্য পটেনশিয়াল টু বিকাম আ ভেরি গুড ট্রেনার। তো ডিবিএল গ্রুপে অস্ট্রেলিয়াতে অনেকগুলো ট্রেনিং সেশন নিছিলাম, ডিবিএল গ্রুপে অনেকগুলো ট্রেনিং সেশন করাইছি, অনেকগুলা। সো আর এখানে কোর্স আছে, তো এখানে রেগুলারলি ট্রেনিং সেশনের উপরেই আসি। সো যেটা দেখছি যে আই হ্যাভ আ সোর্ট অফ এ ট্যালেন্ট ফর ট্রেনিং পিপল and sharing real hardcore information with people that can be really useful in the practical life. আমি ওই হাবিজাবি থিওরি নিয়ে আমি কথা বলি না সাধারণত। whatever I talk about, you can apply this thing practically এবং this will come in good use for you guys. So that is why I decided যে কর্পোরেট ট্রেনিং বা প্রফেশনাল ট্রেনিং এই সেক্টরটাকে পার্সু করব। এবং এখানে এখনো পর্যন্ত গ্রোথের অপরচুনিটি আছে এবং শেখারও প্রচুর অপরচুনিটি আছে। সো লেটস সি what we can do. So এই হচ্ছে ব্যাপার। তো আই হোপ ইউ গট ইউর অ্যান্সার, অনেক বড় অ্যান্সার দিয়ে ফেলছি মেবি। এনিওয়েজ, সো থ্যাংক ইউ ভাইয়া। এটা আমার কিউরিওসিটি ছিল ফার্স্ট ডে থেকে, যেদিন আপনার ওই ফেসবুক প্রোফাইল দেখলাম, ওকে সেদিন থেকে কিউরিওসিটি ছিল যে ট্র্যাক চেঞ্জের কারণটা কি। অনেকগুলো কারণ ছিল অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো কারণ আমি ক্লোজলি কানেক্টেড বোথ সেক্টরস। ওকে আমি নিজে দুইটা সেক্টরের সাথে কানেক্টেড, এজন্য আমি খুঁজে পাচ্ছিলাম না কোন সেক্টর বলবেন আমাকে? আচ্ছা, মানে বেসিক্যালি আমি টিচার, দ্যাট মিন্স ট্রেনিং টা এই সেক্টরটা আমার জানা। আর আমার হাজবেন্ড হচ্ছে মার্চেন্ডাইজার। ওকে তো দুইটা সেক্টর আমি জানি, যে আমি কানেকশনটা খুঁজে পাচ্ছিলাম না যে হোয়াট ইজ দ্য রিজন অ্যাকচুয়ালি। টোটালি ডিফারেন্ট সেক্টর। আমরা যখন ট্র্যাক চেঞ্জ করি, টিচিং থেকে ট্রেনিং এ আসি, ট্রেনিং থেকে টিচিং এ যাই বা এরকম কাছাকাছি, কিন্তু আপনারটা টোটালি ডিফারেন্ট। এক্স্যাক্টলি, একেবারেই ডিফারেন্ট ট্র্যাক। এক্স্যাক্টলি, একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি আর একটা হচ্ছে টোটালি এডুকেশন। ডিফারেন্ট। So these are really it creates the curiosity actually. Definitely. Nah, that's legit, no worries. So আমি এখন হচ্ছে যে I still don't know if I made the right choice or not. Only time will tell. But I'm trying my best to cope up with the new environment, with the new situation, or the new status quo. So এই হচ্ছে ব্যাপার। না, পেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস আমার মনে হয়। আপনার পেশন এখানে কাজ করছে, দ্যাট ইজ I love talking to people, I love teaching, I love training people up, and I like sharing facts যেটা অ্যাকচুয়ালি মানুষের কাজে লাগাতে পারবে। That's the best thing. Okay, so আমার কাছে মনে হয় এটা ইম্পর্টেন্ট থিংস। that's cool. So এখন যেটা দেখেন এখানে কতগুলো সেগমেন্ট আছে, এই সেগমেন্টগুলো মোটামুটি ফিল আপ করলে আপনার কিন্তু জিনিসপত্রগুলো হয়ে যায়, সিভিটা দ্বারা হয়ে যায়। তো প্রথমে যেটা হচ্ছে আপনার নাম, আপনার প্রফেশনাল আইডেন্টিটি, অর হোয়াট ইউ ওয়ান্ট টু বিকাম, অর হুইচ ইন্ডাস্ট্রি ইউ ওয়ান্ট টু পারসু। সেই ক্ষেত্রে আপনার যে ডেজিগনেশনটা হতে পারে পসিবল, সেটা আপনি লিখে দেবেন। যেমন আমি আই ওয়ান্ট টু বিকাম আ প্রফেশনাল ট্রেনার, অর আই কল মাইসেলফ ভেগলি বা ব্রডলি, আই ক্যান কল মাইসেলফ আ প্রফেশনাল ট্রেনার। সো দ্যাট ইজ হোয়াট আই হ্যাভ ডিসাইডেড টু পুট হিয়ার। এবং আপনাদের ক্ষেত্রে হয়তো আপনারা যখন ডিজিটাল মার্কেট হিসেবে কাজ করতে যাবেন, আপনারা এখানে ডিজিটাল মার্কেটার লিখলেই হবে, প্রফেশনাল ট্রেনার লিখতে হবে না এখানে। আর এখানে আপনার জন্য সুন্দর একটা দুইটা লাইনের বা 2-3 লাইনের মধ্যে একটা ছোট্ট বায়ো লিখে ফেলবেন যে আপনার ক্যারিয়ার অবজেক্টিভটা বা ক্যারিয়ার গোলটা কি। আর কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে রইলে আপনার ফোন নাম্বার, আপনার ইমেল আইডি। আমি জাস্ট এখানে এইজটা দিই আর আমার লোকেশনটা দিই। অনেকে বাবা মার নাম, তারপর ন্যাশনালিটি, তারপর কি রিলিজিয়ন, ব্লাড গ্রুপ, অনেক কিছু দেয়। এগুলো আমি কিছুই দিই না, এগুলো আননেসেসারি, এগুলার সাথে জবের কোনো তাল্লুক নাই। সো আমি এই জন্য এটা দিই না। দেন এদিকে আমরা আসি এডুকেশন এসএসসি এইচএসসি আমি দিই না, কারণ জাহির সি বাত হয় যে আমি যদি গ্র্যাজুয়েশন করতে পারি, তার মানে অবশ্যই আমি এসএসসি এইচএসসি কমপ্লিট করে এখানে আসছি। ওকে, সো আমি আমার হায়ার স্টাডিজ এবং আমার ডিপ্লোমা এই দুইটা জিনিসই দিই, আর কিছু না।
অ্যাপ্লিকেশন স্কিলস, এটা আপনি যে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারের কাজ পারেন সেগুলো আপনি দিন। আমি এখানে আমার জাস্ট এমএস অফিস, ইনডিজাইন, ফিল্মোরা, প্রেজি, এগুলো কয়েকটা নাম দিয়ে রাখছি। এগুলো খুব একটা বেশি মাইনে রাখে না সব ক্ষেত্রে, বাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে যেসব জায়গায় কিছু কিছু পার্টিকুলার সফটওয়্যারের কথা বলে দেয় যে এই সফটওয়্যারের কাজ জানতেই হবে, সেই ক্ষেত্রে আপনাকে হয়তো এটা কাস্টমাইজ করা লাগতে পারে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এখানে দেখেন আমি কিন্তু কোনো ফুল লাইন লিখি নাই, কোনো ফুল সেন্টেন্স লিখি নাই। সাধারণত সবাই কি লেখে যে আই ওয়াজ ইন চার্জ অফ দিস অ্যান্ড দ্যাট, হ্যাঁ, আই ওয়াজ ইন চার্জ অফ দ্য ডে টু ডে রিপোর্টিং। এত বড় লাইন আমি লিখি না, আমি শুধুমাত্র কিওয়ার্ড দিই। আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনাদের তো এসইও নিয়ে পড়াশোনা করতে হবে, বা হয়তো শুরু করে দিয়েছেন কিনা আনসার বি আই ডোন্ট নো, বাট আপনাদের এসইও, কিওয়ার্ড রিসার্চ, এই জিনিসগুলো আপনাদের খুব বেশি পড়াশোনা করা লাগবে, এগুলো নিয়ে খুব বেশি নাড়াচাড়া করা লাগবে। সো এখানে সেই নলেজটা আপনি অবশ্যই খাটাতে পারবেন। ইউ হ্যাভ ফুল পটেনশিয়াল অফ ইউজিং those skills right over here. So সেখানে যেটা হচ্ছে যে আমি দেখেন কি লিখছি, ফ্যাসিলিটেশন অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে আমি এখানে বেসিকলি করি, আমি এখানে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টেই ফ্যাসিলিটেট করি। আমি এখানে কি পড়াচ্ছি, কমিউনিকেটিভ ইংলিশ, আর এখানে আমি কি পড়াচ্ছি, বিজনেস কমিউনিকেশন, দ্যাটস ইট। এর চেয়ে বেশি তো কারো জানার প্রয়োজন নাই। আমি রিপোর্টিং করতাম, আমার বসের মুখ ছিল, আমি ওই মুখ এইটা দেখতাম, আমি এই চেক ইন দিতাম, চেক আউট করতাম, হ্যাঁ, এত কিছু দরকার নেই, তাই না? ডিবিএল গ্রুপে আমি কি করতাম, ডিবিএল গ্রুপ এবং পুমার কি কাজ করছি আমি, বিজনেস ডেভেলপমেন্ট, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট প্রোগ্রামস ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ম্যানেজমেন্ট, অ্যানুয়াল সাস্টেইনেবিলিটি রিপোর্টিং, দ্যাটস ইট। ওকে, অস্ট্রেলিয়াতে কি করতাম, অফলাইন অনলাইন সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস, সেলস অ্যান্ড কাস্টমার এক্সপিরিয়েন্স ট্রেনিং, সোশ্যাল মিডিয়া প্রেজেন্স ম্যানেজমেন্ট অ্যান্ড কপি রাইটিং। সো জাস্ট কিওয়ার্ডগুলো দিয়ে দিলেই হবে, এখানে পুরো লাইন লেখার কোনো প্রয়োজন নেই। আর ডিউরেশনটা আমি এভাবে দিয়ে দিয়েছি। আর দেন ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমার অ্যাচিভমেন্টস, আমি যেখানে যেখানে যা যা আমার স্পেশাল অ্যাচিভমেন্টস আছে সেইগুলো আমি এখানে মেনশন করে দিয়েছি। হবিজ সেকশনটা আমি হয়তো রাখবো না, এটা এক সময় হয়তো আমি বাদ দিয়ে দিব। ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে রাখছি। পার্সোনাল স্কিলস হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, আপনার অ্যানালিসিস, রিপোর্টিং, লিডারশিপ, হ্যান ত্যান আবিবে। এখন আপনারা বলতে পারেন যে এখানে তো রেফারেন্স দেখতেছি না, তো রেফারেন্স কই দিব? রেফারেন্স সাধারণত আমি এখন আমার সিভিতে আর দেই না, কারণ সব আনটিল আনলেস আপনার মামা বা খালু বা চাচু পরিচিত আছে ওই কোম্পানিতে। এছাড়া অন্যান্য যে রেফারেন্স আমরা যে দিই, যে ভার্সিটির ডিনের রেফারেন্স বা আমার প্রফেসরের রেফারেন্স অথবা আমার প্রিভিয়াস ওয়ার্ক প্লেসের বসের রেফারেন্স, ওগুলো দিয়ে অ্যাকচুয়ালি কোনো কাজ হয় না, ওগুলো জাস্ট দেওয়ার জন্য। বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় দেখা যায় যে লিখে দেয় যে 2টা বা 3টা রেফারেন্স ম্যান্ডেটরি। সেক্ষেত্রে আমি যেটা করি, আমি হয়তো এখানে নতুন একটা পেজ অ্যাড করব, এখানে জাস্ট একটা নতুন পেজ অ্যাড করব, এখানে লিখব রেফারেন্সেস। রেফারেন্সেস লিখে এখানে আমি হয়তো 2টা বা 3টা রেফারেন্সেস অ্যাড করে দেবো। সেই ক্ষেত্রে তখন আমার সিভি হবে 2 পেজের, বাট আমার মূল আলোচ্য বিষয়বস্তু, আমার ক্যারিয়ার সামারি কিন্তু এখানে আছে, আর রেফারেন্সের জন্য আলাদা একটা পেজ হবে তখন। ওকে, বাট সাধারণত এটা আমি খুব বেশি একটা ইউজ করি না, রেফারেন্স আমি সাধারণত এখন আর দেই না। আর যদি যেখানে ম্যান্ডেটরি বলে যে দিতে হবে সেখানে দিই, আদারওয়াইজ আমি দেই না। সো এই হচ্ছে সিভির ব্যাপার। তো সিভি এইসব, এই যে জাস্ট এই টেমপ্লেটে একটা আপনার ইনফরমেশনগুলো বসায় দিবে, এটা করতে ম্যাক্সিমাম, এই জিনিসটা দ্বারা করাতে আপনার 1 ঘন্টা সময় লাগবে, ম্যাক্সিমাম 1 ঘন্টা সময় লাগবে। এটার জন্য অনেক এজেন্সি আছে যারা দে চার্জ মানি ফর দিস, একটা সিভি কনস্ট্রাক্ট করে দেওয়ার জন্য 5 থেকে 10,000 টাকাও নেয়। মিনিমাম দেখছি যে 1,500 থেকে 2,000 টাকা নেয়। মোটামুটি একটু উন্নত মানের কোম্পানি বা একটু বড় এজেন্সি যেগুলো আছে, ক্যারিয়ার কাউন্সেলিং এজেন্সি যেগুলো আছে, এরা সাধারণত দেখা যায় যে 5-6 হাজার টাকা নিয়ে নেয় ইজিলি। সো কেন লোকজন এইসব জায়গায় টাকা পে করে, আই ডোন্ট নো, আই হ্যাভ নো ক্লু। এখন এরকম টেমপ্লেট আপনারা যদি চিন্তা করেন যে আমরা এরকম টেমপ্লেট কোথায় পাবো, এটা আমি পাওয়ার পয়েন্টে বানাইছি, কারণ পাওয়ার পয়েন্টটা আমার কাছে ইজি মনে হয়, যেহেতু আমি ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ পারি না। তো এখানে আপনি পাওয়ার পয়েন্টে যেটা করতে পারেন, এখানে ফাইলে ক্লিক করবেন, ফাইলে ক্লিক করার পরে নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে এখানে লিখবেন RESUME, রেজিউমে। রেজিউমে লিখে আমি যদি সার্চ করি, এখানে দেখেন এই যে কতগুলো টেমপ্লেট আছে, যেমন এই টেমপ্লেটটা খুব সুন্দর, এই যে এটাতে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে এই টেমপ্লেটটা এখন আপনার হয়ে যাবে। তো আপনি এখন এই ছবিটা চেঞ্জ করতে পারবেন, এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, এই যে ডটগুলো চেঞ্জ করতে পারবেন, এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, সবই চেঞ্জ করতে পারবেন, টোটালি কাস্টমাইজেবল। সো এরকম সিভি আপনিও বানিয়ে নিতে, এটা এই পাওয়ার পয়েন্টে যেরকম আছে, ওয়ার্ডেও এরকম আছে। আর ক্যানভা আছে, ক্যানভা তো আপনারা কে ক্যানভা ইউজ করেন, কে কে আমাকে একটু বলতে পারবেন? এখানে কেউ ক্যানভা ইউজ করেন? আমি বেসিক কিছু ফলো বুঝি না কোনটা। আমি ডিজাইনিং এর জন্য ইউজ করি ভাইয়া। হ্যাঁ 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 হ্যাঁ, তো ক্যানভাতেও দেখবেন ইয়ে আছে, যেমন আমি একটু দেখাই দিই। ক্যানভা আমার প্রিমিয়াম নাই, আমিও বেসিক ভার্সনটাই ইউজ করি। জাস্ট লেট মি শো ইউ। এই যে, তো দিস ইজ ক্যানভা। তো ক্যানভাতে আমি যদি ইয়ে করি, যদি লিখি যে রেজিউমে,
এই যে দেখেন এখানে ওই যে এরকম 1 পেজের সিভির অনেক টেমপ্লেট আছে, এগুলো সবই কাস্টমাইজেবল। আপনি আপনার মতো সুন্দর মতো এখানে সুন্দর করে সুন্দর সুন্দর সিভি তৈরি করে নিতে পারবেন। এগুলো সবই যে 1 পেজের টেমপ্লেট, এবং ইন্টারন্যাশনালি এখন সবাই 1 পেজের এরকম সিভিগুলো ইউজ করে। খুব বড় সিভি এখন কমই দেখা যায়, লোকজন তেমন একটা ইউজ করে না। সো আপনি চাইলে ক্যানভা থেকেও কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। যেমন বিশেষ করে এই টেমপ্লেটটা খুবই সুন্দর, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তারপরে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই টেমপ্লেটটা আমার কাছে খুব সুন্দর লাগছে। এটা আমি নেক্সট টাইম হয়তো যদি সিভি বানাই তাহলে এই টেমপ্লেটটা ইউজ করবো। দিস ইজ বিউটিফুল। ওকে, সো সিভির ব্যাপারে যেটা হচ্ছে যে আননেসেসারি ওখানেও আননেসেসারি ডিটেলস রাখবেন না। আর ওই যে কিছু জিনিস যেমন যে এসএসসি এইচএসসি রেজাল্ট, তারপর ন্যাশনালিটি, ফাদার্স নেম, মাদার্স নেম, ডাকঘর, অমুক পোস্ট অফিস, হ্যাঁ, তারপর আরো কি কি ন্যাশনালিটি, রিলিজিয়ন, এগুলি কোনো মানে হয় না। ব্লাড গ্রুপ, এগুলি ফ্লাফ বাদ দিলে দেখবেন অনেক জায়গা বেঁচে গেছে। ভাইয়া এই একটা সিভি কি সব? হ্যাঁ বলেন, বুঝি নাই। ভাইয়া এই একটা সিভি কি মানে এই একটা সিভি কি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা যাবে নাকি একটা সময় এক একটা অ্যাপ্লাই করব? সিভির জন্য খুব একটা চেঞ্জ না করলেও চলবে, সিভি আপনাকে খুব বেশি কাস্টমাইজ না করলেও হবে। হ্যাঁ, কিছু কিছু স্পেসিফাইড জবের জন্য অ্যাপ্লাই মানে একটু কাস্টমাইজ করা লাগে। যেমন ধরেন আমি যদি কোনো এনজিওতে অ্যাপ্লাই করতে চাই, হ্যাঁ, ধরেন আমার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে আমি যেটা করবো, আমি তখন মার্চেন্ডাইজিং এর যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা আমি হয়তো শো নাও করতে পারি। তাহলে তারা চিন্তা করবে যে লোক মার্চেন্ডাইজিং করছে সে আবার এনজিওতে কাজ করতে যাচ্ছে, এটা তো কিরকম হয়ে গেল না। সো আমি হয়তো তখন ওই জায়গা ওই আমার মার্চেন্ডাইজিং যে এক্সপিরিয়েন্সটুকু আছে সেটুকু আমি হয়তো বাদ দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমি যেটা করবো, সেক্ষেত্রে আমি হয়তো আমার ডেভেলপমেন্ট প্রোগ্রামসের যে এক্সপিরিয়েন্স আছে ওটাকে আরেকটু বেশি করে লিখবো, বা আরেকটু বেশি কয়েকটা পয়েন্ট আমি হয়তো অ্যাড করে দিতে পারি। ওইটাকে হয়তো আমি একটু সাইজে একটু ভলিউমটা একটু বাড়ায় দিতে পারি। দ্যাটস ইট, এইটুকু কাস্টমাইজার, এর চেয়ে বেশি দরকার পড়ে না যখন আপনি অ্যাক্রস দ্য ডিফারেন্ট সেক্টরস আপনি যখন অ্যাপ্লাই করতে চান আর কি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, কুল। আচ্ছা, সো এই ছিল সিভির ব্যাপার স্যাপার। এখন আমি বলি যে নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট কি থাকবে। নেক্সট ক্লাসে আপনাদেরকে একটা কভার লেটার লিখতে হবে। আমি আপনাদের ওই যে ফেসবুক গ্রুপে যেরকম পোস্ট দিছিলাম এর আগে, এই যে এরকম আমি আরেকটা পোস্ট দিব। আপনাদেরকে একটা জব ইয়ে দিব, হ্যাঁ, একটা জব পোস্ট দিব। একটা কোম্পানিতে ডিজিটাল মার্কেটার চাইতেছে, এরকম একটা জব পোস্ট থাকবে। আপনারা কি করবেন, আপনারা জাস্ট ওই কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের কভার লেটারটা ওখানে পেস্ট করে দিবেন। আপনারা ওয়ার্ড ডকুমেন্টেই লিখবেন, বাট টেক্সটটা কমেন্ট সেকশনে পেস্ট করে দিবেন। ওকে, আর কতটুকু পুরোটা লিখতে হবে না, জাস্ট ওই যে ডিয়ার কনসার্ন থেকে শুরু করে সিনসিয়ারলি পর্যন্ত, জাস্ট বডি অফ দ্য কভার লেটার। অ্যাড্রেস দেওয়ার কোনো দরকার নাই, জাস্ট ডিয়ার স্যার বা ডিয়ার কনসার্ন থেকে শুরু করে সিনসিয়ারলি পর্যন্ত। বোঝা গেল ব্যাপারটা? শুধু কভার লেটার ভাইয়া? হ্যাঁ, শুধু কভার, না সিভি লাগবে না, জাস্ট কভার লেটার, জাস্ট দ্য কভার লেটার। একটা কোম্পানি দেওয়া থাকবে যে অমুক কোম্পানিতে ডিজিটাল মার্কেটার চাচ্ছে, জব রিকোয়ারমেন্টস দেওয়া থাকবে, ওই অনুযায়ী ওটার এগেইনস্টে আপনারা একটা কভার লেটার লিখবেন এবং কমেন্ট সেকশনে জাস্ট পেস্ট করে দিবেন, জাস্ট লাইক বিফোর। আপনারা যে লাস্ট টাইম যেরকম যে ভিডিও সাবমিট করছিলেন ঠিক ওইভাবে কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। বুঝা গেল? তো এটা আমি বুঝি নাই কি। জি ভাইয়া। না, জাস্ট লেখাটা কমেন্ট সেকশনে পেস্ট করে দিবেন। ঠিক আছে। ওকে, আচ্ছা। আর আপনাদের ক্লাস রেকর্ডটা আমি শেয়ার করে দিচ্ছি একটু পরে, আর যে ডকুমেন্টগুলো আপনারা দেখলেন সেগুলো আমি শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আর এই তো, আর অ্যাটেন্ডেন্স শিটগুলো আমাদের কাছে এখনো এসে পৌঁছায় নাই। আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, আমি চেষ্টা করবো সবার আমাদের অ্যাটেন্ডেন্স শিটটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপডেট করে দেওয়ার জন্য। তো আজকে আর অ্যাটেন্ডেন্স নিচ্ছি না, আজকে আর রোল কল করে প্যারা দিচ্ছি না। সো ভাইয়া, হ্যাঁ জি বলেন। ভাইয়া একটা কোশ্চেন। হ্যাঁ বলেন। ভাইয়া বল। ভাইয়া, হ্যাঁ আচ্ছা আপু বলেন। ভাইয়া তাহলে আমি বলি, আমি গত ক্লাসের অ্যাসাইনমেন্ট দিছিলাম না, তো আজকে সকালে আমি আপনাকে মেইল করে দিচ্ছি, আপনি কি পাইছিলেন? আচ্ছা, আমাদের আগের ইমেল আইডিটাও বন্ধ। আমাদের যেটা হয়েছে, কোডাস ট্রাস্ট আগে তো গ্লোবাল ছিল, এখন গ্লোবাল থেকে লোকাল হয়ে গেছে, তো এখন ইমেল আইডিটা চেঞ্জ হয়ে গেছে। আপনি একটু কাইন্ডলি কষ্ট করে এই ইমেল আইডিটা দিবেন, ওই আগের ইমেল আইডিটা এখন আর কাজ করবে না। ওকে, আমি নতুন ইমেল আইডিটা দিচ্ছি। ঠিক আছে, আমি দিয়ে দিই। ভাইয়া, হ্যাঁ জি বলেন। আমার কমেন্টসেই দিয়ে দিছি, মানে আমার গতবারে অ্যাসাইনমেন্টে প্রবলেম হয়েছিল, আমাকে বলছিলেন আবার দিতে, আমি কমেন্টে
ওকে ওকে, আমি দেখতেছি। জি আচ্ছা, ভাই। এটা হচ্ছে আমাদের এখন নতুন, আমার ইমেল নতুন ইমেল আইডি ইমামুল@, আগে ছিল courses.com, তো এখন হচ্ছে courasbd.com, এখন ডোমেইনটা চেঞ্জ হয়ে গেছে আর কি। ওকে, আচ্ছা, কমেন্টে দিয়েছেন, নামটা বলবেন একটু? ইয়াসমিন সাথী, সুরমা আক্তার। সুরমা আক্তার কাজল, রাইট? জি ভাই। আচ্ছা, আমি দেখতেছি, জাস্ট গিভ মি আ সেকেন্ড। ভাইয়া আমি পারলে এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে রাখেন, আমি দেখতেছি। আচ্ছা, আপনি ভিডিও অডিও দুটোই পাঠাইছেন। এখানে স্পিড কম তো প্লে হতে একটু টাইম লাগতেছে। কাম অন। Good afternoon, sir. First of all, thank you for giving me these opportunities to introduce myself. I'm Shurma Akhtar. I'm basically from Kishoreganj. ভাইয়া সরি ফর ইন্টারাপ্টিং, আমি লিভ নিতে চাচ্ছিলাম। আজকের তো টপিক তো হ্যাঁ, আজকে মোটামুটি শেষ, আজকে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না, সো যাদের আর মানে আর কিছু বলার নাই বা কিছু পার্টিসিপেট করার নাই, ইউ ক্যান লিভ। আমাদের আজকের মতো এখানেই শেষ। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া হ্যাঁ, জি বলুন। ভাইয়া